শ্রেয়া রুমে বসে খুঁতখুত করছে বিরতিহীন। নিজে যেতে জড়তা সংকোচে ভুগছে। দর্পণ পানে আরও একবার কাজল মাখা আক্ষিদ্বয় নিক্ষেপ করে প্রগাঢ় দৃষ্টিতে চাইল। এই নিয়ে 6 পেরিয়ে 7 বার হলো নিজেকে পর্যবেক্ষণ করছে। বারংবার অক্ষিপটে ভাসছে টকটকে লাল ওষ্ঠাধর, কাতান শাড়ি, মাথায় কানে হাতে সিঁথিতে লাল গোলাপের অর্নামেন্টস। অতঃপর শাড়িটার আঁচল হাতে তুলে প্রিয় মাথায় ঘোমটা টেনে দিল। শ্রেয়া হতবাক স্তব্ধ। যে কেউ নিঃসন্দেহে তরতর করে উচ্চারণ করবে, আজ হলুদ নেই, বরং বিয়েটা বোধ হয় ওর। এত লাল টুকটুকে কেন লাগছে? 2 গাল রক্তিম কেন এত পরিমাণে? ঠিক 3 বছর আগে যেমনটা লেগেছিল। বুকটা ধক করে উঠল চোখের পাতা ফেলা মাত্রই। অতি সামান্য সময়। শঙ্কিত হয়ে প্রিয়র উদ্দেশ্যে বলল, আমি যাব না, তুই যা, নয়তো এই শাড়ি খুলে অন্য একটা পরে যাই। প্রিয় চোখ রাঙিয়ে চেয়ে নিজের মাথার টিকলি খুলতে শুরু করলো। আকস্মিক এমন কাজে চোখ ছানা বড়া শ্রেয়ার। প্রিয়র এক হাত ধরে বাধা প্রদান করল। ব্যগ্র অস্থির কণ্ঠে জিজ্ঞেস করতে বলল, কী করছিস? সাজ নষ্ট হয়ে যাবে। আচ্ছা আমি যাব, এত জেদ কেন তোর? কারণ শ্রেয় ছাড়া আমার কিছুই ভালো লাগে না, প্রিয়র নিরলস জবাব। তৎপর আলগোছে জড়িয়ে ধরে শ্রেয়াকে, মিনমিন করে বলল, তোকে কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে নিয়ে যাচ্ছি। শ্রেয়া নিচু কণ্ঠে চিল্লিয়ে উঠল। চাপা সরে প্রশ্ন ছুঁড়ে দিল, কি? ভাবলে সিন কণ্ঠ প্রিয়র। কি আবার কি? মানুষ বোন থাকলে সঙ্গে নিয়ে যায় না? তো তুই আমার বোন, তোকে নিয়ে যাব। তাছাড়া ওটা তোর শ্বশুরবাড়ি, যেতে কিসের দ্বিধা? এটাই তো দ্বিধার আসল কারণ। নামে শ্বশুরবাড়ি হলেও ওই বাড়ির মেহমান হিসেবেও নিতেও তাদের ভীষণ অপারগতা। বউ সেজে যাবি, মেহমান হয়ে যাস না, তাহলে সমস্যার বিরাট সমাধান হয়ে গেল। শ্রেয়া সতর্ক দৃষ্টিতে চেয়ে রইল কয়েক পলক প্রিয়র চেহারার আকৃতির দিক। সন্দেহাতীত কণ্ঠে প্রশ্ন করে, তোর কথাগুলো আজ বড্ড এলোমেলো লাগছে। একবার বোন, মেহমান, বউ, এত অবিন্যস্ত কেন? কেননা আজ স্বয়ং আমি এলোমেলো। কি দেখলাম একটু আগে? কি সুন্দর একটা ছেলে চোখে পড়ল। গায়ে নীল পাঞ্জাবি, চোখে সানগ্লাস, ঠোঁট দুটো যেন চুম্বক। ইচ্ছে করছিল বেলকনি থেকে লাফ দিয়ে চুম্বন করে আসি। শ্রেয়ার চমকিত স্বর, তোর কিন্তু কাল বিয়ে প্রিয়। চুপ, কেউ শুনলে কী বলবে? আয়ুষ ভাইয়া তোকে ফুটবল বানিয়ে খেলবে, দেখে নিস। ওই ওই ব্যাটার কথাই তো বলছি রে। ওহ আচ্ছা। দীর্ঘ নিঃশ্বাস ফেলল শ্রেয়া। আবারও ঘরে হুড়মুড় করে নিজেদের আগমন ঘটিয়েছে প্রিয়র কাজিন দল। তবে এক একটার চোখের দৃষ্টি স্থির। বড়সড় হাঁ করে সমস্বরে চিৎকার করে উঠল, আজকে শ্রেয়া আপুকেও বিয়ে দিয়ে দিবা প্রিয় আপু? প্রিয় নড়ে চড়ে উঠল। নিজেকে ঠিক করে পা বাড়াতে বাড়াতে আওড়ালো, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব। তোরা ওকে ধরে নিয়ে আয়, আমার চিন্তা করতে হবে না, আমি নিজ পায়ে হেঁটে হেঁটে চলে যাব। সত্যি সত্যি প্রিয়র কথা অনুযায়ী সবকটা শ্রেয়াকে ধরে বেঁধে সিঁড়ি পর্যন্ত এনে হাজির করে। কোনো মতে ওদের থেকে নিজেকে ছাড়িয়ে দম ফেলে শ্রেয়া। মাথার ঘোমটাটা ঠিকঠাক আছে কিনা তা হাত দিয়ে পরখ করে নিল। গুটি গুটি পায়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে এল। প্রিয় ততক্ষণে সদর দরজা পেরে স্টেজ অভিমুখী। অন্যদিকে শ্রেয়ার অসহ্য লজ্জায় পুরো কায়া তরঙ্গ খেলে যাচ্ছে। নেত্রযুগল নিম্ন হয়ে পড়েছে ক্ষণে ক্ষণে। এই বুঝি অচেনা কোনো অতিথি জিজ্ঞেস করে বসলো অত্যাধিক বিস্ময় সমেত, এই তুমি বুঝি বউ? অনিচ্ছা সত্ত্বেও পা দুটো এক প্রকার জোর করে চালিয়ে বাইরে আসলো। আজ ঠেলাগাড়ি হতে মন চাইছে। কেউ যদি পশ্চাৎপদে ঠেলতো তবে বোধহয় খুব খুব বেশ হতো। ফলস্বরূপ শ্রেয়া এগিয়ে যেত এক পা করে। মনের জোরের প্রয়োজনীয়তা আবশ্যক হয়ে উঠতে না তাহলে। আমাদের জীবনের চলার পথে কি শুধু দুটো পা থাকলেই চলা যায়? যেমন করে গাড়ির চাকা থাকে, সে চাকা দ্বারা দীর্ঘ লম্বা রাস্তা অতিক্রম করে এমনটা? হুম, গাড়ির ক্ষেত্রেও বিশেষ ভিন্নতা বিদ্যমান। পেট্রোল তেলবিহীন সে জড়বস্তুরও কোনো মূল্য নেই। মানুষের জীবনে পা থাকলেই চলে না, গায়ে শক্তি থাকতে হয়। তার চেয়েও যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে মনের জোর। মনের জোর ইচ্ছাশক্তি কিন্তু মানুষকে উচ্চতার শিখরে নিয়ে পৌঁছে দেয়। একটা মানব কিংবা মানবী দেহের শক্তি খরচ করে মাউন্ট এভারেস্ট জয় করার ক্ষমতা রাখে না। প্রথম প্রয়োজন হয় মনের শক্তির। মনের জোরে দেহ চলে। কিন্তু শ্রেয়া সেটাই খুঁজে পেতে ব্যর্থ। মনে হচ্ছে আবারও মেহেরিমা সামনে এসে দাঁড়াবে, বলবে, এমন করে সেজে এসেছো কেন? নিজেরও সংকোচ লাগছে, তাই আর স্টেজের দিকে পা না বাড়িয়ে এক পাশে কাছাকাছি দাঁড়িয়ে রইল। তবে রক্ষা হলো না। প্রিয়র আদেশে ওকে টেনে টেনে বের করে দিয়ে নিয়ে গেল সবগুলো। অজ্ঞতা দু পা সচল না হয়ে পারল না। দুই পরিবারের মেহমানে পুরো বাগান ভরপুর। স্টেজের সামনে পাতানো চেয়ারে বসে আছে চেনা অচেনা চেহারার অনেক পুরুষ, মহিলা, বাচ্চা কাচ্চা। সবাই ওর দিকে কেমন ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে আছে। বিশাল বড় স্টেজ, এক পাশে আয়ুষ ও প্রিয়র স্থান, অন্য পাশে তুর্য অহমিকার। প্রিয় নিজের আসন ছেড়ে অন্য একটা চেয়ার এনে নিজেদের পাশে রাখলো। আয়ুষকে নিচু গলায় বলল, তুমি চেয়ারে বসো না, আমি এখানে বসে শ্রেয়ার সাথে কিছু পিক তুলব।
পাশে থাকায় শ্রেয়ার কর্ণ অব্দি বিনা বাধায় প্রত্যেকটা শব্দ পৌঁছালো। তৎক্ষণাৎ আটকে উঠে বলে, কি বলছিস তুই? পাগল হয়েছিস? ভাইয়া আপনি বসে থাকেন, আমি স্টেজে বসবো না, নিচে গিয়ে বসবো। একদম ওর কথা শুনবেন না। আয়ুষ স্মিত হেসে দাঁড়িয়ে পড়ল, আর চোখে প্রিয়র দিকে তাকিয়ে বলল, বউ বললে সব কিছুতে রাজি, তুমি বসো। বউর শখ তোমার সঙ্গে ছবি তুলবে, আমি না হয় তোমাদের আমার মুঠোফোনে বন্দিনী বানাই। বলতে দেরি হলেও আয়ুষের মোবাইল বের করতে খুব একটা সময় লাগেনি। ইশারায় দুজনকে একসাথে বসতে আদেশ করে। বাধ্য সুবোধ বালিকা হয়ে উভয়ে বধূরূপে বন্দিনী হয়ে গেল। তমধ্যে অপর পাশে বসানো হলো অহমিকাকে। ভারী মেকআপে অদ্ভুত সুন্দর ঠেকলো তাকে শ্রেয়ার নজরে। হৃদয়স্থল যন্ত্রণায় ছটফট করতে আরম্ভ করলো। শুধু হলুদের সাজে দেখে এহেন অবস্থা, তাহলে যখন তুর্যর এসে অহমিকার পাশে বসবে, কেমন করে সহ্য করবে সে? তার সহ্য শক্তির মাত্রা কম, খুবই ক্ষীণ। পানি পান করার বাহানা রটিয়ে উঁচু স্থান ত্যাগ করে ভূমিতে পা রাখল। জুতোর নিম্নতলে পিষে যাচ্ছে সবুজ ঘাসগুলো। দ্রুত হেঁটে বাগানের মধ্যেখানে এসে থমকে গেল। নিস্তব্ধ হয়ে পড়ল চোখ জোড়া। সামনে মেহেরিমা, রাশেদা, ত্রিহা ও তুর্য হেঁটে আসছে। তারাও কয়েক পা এসে থেমে যায়। রাশেদা ওর চিবুকে হাত রেখে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থেকে মায়াভরা কণ্ঠে বলে ওঠে, তোকে কি সুন্দর লাগছে রে মা, মনে হচ্ছে তুই বউ। শ্রেয়া মেয়েকে হাসল, লজ্জায় মাথা নত করলো। পরক্ষণে চোখ তুলে ঋণ স্বরে বলল, ধন্যবাদ আন্টি, এত সুন্দর একটা শাড়ি দেও। বাক্যটি সমাপ্ত করার আগে একটা গমগমে গম্ভীর স্বর যেন কণ্ঠে চেপে ধরে। রাশভারী গলায় বলে, আন্টি সবাই অপেক্ষা করছে, এমনিতে অনেক লেট হয়ে গেছে, চলুন, নয়তো পরে সবাই ঘুমে ঢুলুঢুলু হয়ে মাটিতে গড়াগড়ি খাবে। আরে তুমি একদম ঠিক বলছো তুর্য, চলো চলো শ্রেয়া, তুইও আয়। আমি একটু পরে আসছি, মোবাইলটা ঘরে রয়ে গেছে। আচ্ছা আমরা যাই। মেহেরিমা তীক্ষ্ণ চোখে চেয়ে পা মেলালো আবার সবার সাথে। তুর্য তাদের আগে চলে গেল। শ্রেয়া প্রচণ্ড বিস্ময়াভূত হলো। লোকটা একটা বারও ওর দিকে চেয়ে দেখল না। কেন দেখবে? আজ সে কেবল অহমিকাকে দেখবে, যে কিনা আগামীকাল চিরকালের নিমিত্তে তার বউ হয়ে যাবে। অথচ ও নত মস্তিষ্কেও সারাক্ষণ মানুষটার দিকে চেয়েছে, তীর রেখা নজরে, একরাশ মুগ্ধতা সহিত। সাদা পাঞ্জাবিতে শুধুই একজন শুভ্র পুরুষ দেখছিল ও। এক মুহূর্তের জন্য স্পৃহা হয়েছিল পাশে দাঁড়িয়ে কাউকে বলতে, পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত ব্যক্ত করুন তো, আমাদের একসাথে কেমন লাগছে? সাদা এবং লালের কম্বিনেশনে মোহনীয় না? এ যে কখনো হবার নয়, হবেও না। এক কৃষ্ণবর্ণের রজনী পেরোলেই প্রকৃতিতে দ্যুতির বিচরণ, খেলার শুরু হয়ে যাবে। সেই সঙ্গে প্রিয় মানুষের সন্ধি হবে অন্য এক রমণীর সাথে। বুকে পাথর সমান ওজর কমানোর প্রয়াসে দীর্ঘমেয়াদী নিঃশ্বাস ছাড়ে শ্রেয়া। নেহাত ওইখান থেকে উঠে আসতে পেরেছে, নয়তো চক্ষু কোল বেয়ে যে অশ্রুকণারা কপল ছুঁয়ে চিবুকে বেয়ে গলাও স্পর্শ করেছে, তা সবার চোখে চোখে বৃত্ত। গটগট পায়ে ঘরে ঢুকে পানি পান করলো। অনুষ্ঠান বাহিরে হয়, ঘরে তেমন একটা কেউ নেই। তেমন একটা বললে ভুল, কেউই নেই। গানের তীব্র আওয়াজ আসছে। শ্রেয়া শক্তিহীন দেহখানি সোফায় এলিয়ে চোখ বুজে পড়ে আছে। দুদিকের কার্নিশ বেয়ে অবলীলায় গড়িয়ে যাচ্ছে জল। বুক ফেটে আর্তনাদ বাইরে আসতে চাইছে, ভালো লাগছে না। অঢেল কষ্টে শ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম। এই দুঃখের শেষটা কোথায়? কখনো কি সমাপ্তি ঘটবে, নাকি অন্তিমকাল অবধি বয়ে বেড়াতে হবে? মাথা উঠিয়ে বসল। নেত্র মেললে হতবিহ্বল বাকরুদ্ধ। যাকে কেন্দ্র করে কল্পনা করে এত এত কষ্টের সৃষ্টি, সেই ব্যক্তি সামনের সোফায় বসে আছে ভাবলে সে। দৃষ্টি হাতের লাল গোলাপের দিকে নিবদ্ধ। বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ফুলটা। শ্রেয়া বিহ্বল কণ্ঠে কিছু বলতে চাইল, হাত নাড়তে চুলের আওয়াজে তুর্য ঝাঁঝালো দৃষ্টি নিক্ষেপ করে। ভরকে গেল ও। এভাবে তাকানোর মানে বুঝল না। কোমরে হাত দিয়ে চেক করলো শাড়ি সরে গেল নাকি। এই ব্যক্তি আবার লজ্জায় ফেলতে দক্ষ। কোনো কারণ না পেয়ে ভরকে যাওয়া বজায় রেখে বলে উঠল, আপনি এখানে বসে আছেন কেন? বইয়ের পালিয়ে যাওয়ার গল্পটা শোনার জন্য। তুর্যের চিরাচরিত কণ্ঠের বাক্য কর্ণপাত হতে শ্রেয়ার বক্ষ স্পন্দন বেড়ে যায়। আমতা আমতা কণ্ঠস্বর, ওর কি? তুমি কি বউ? আর বউ হলে অনুষ্ঠান থেকে পালিয়ে এখানে এসে হাত পা ছড়িয়ে বসে কেন? আমি বউ কেন হতে যাব? তুর্য শটান হয়ে বসে আনন্দপূর্ণ মেজাজে বলে, বউ না হলে বইয়ের মতো সেজেছ কেন? ছেলেদের ইমপ্রেস করার ধান্দা? শ্রেয়া বুঝে পায় না এ লোক কথায় কথায় ধান্দা শব্দ ব্যবহার করে কেন, আর এটা ওর বেলায় কেন করে। ওকে ধান্দাবাজ মেয়ে। কিছু কঠিন কথা শোনাতে যেও দমে যায়। নম্র স্বরে সাফাই দেওয়ার ভঙ্গিতে বলে, আন্টি দিয়েছেন অর্নামেন্ট শাড়িটা, তাই ওনার দেওয়া জিনিস ফেলতে পারলাম না, আর প্রিয় এমন করে সাজিয়ে দিয়েছে। অকস্মাৎ তুর্য ঠান্ডা দৃষ্টিতে চেয়ে ফিচেল কণ্ঠে বলল, আন্টি দিয়েছে? হ্যাঁ। শ্রেয়া মাথা নাড়িয়ে জানে। পর মুহূর্তেই দেখে তুর্য ঠোঁটের কোণে সুপ্ত বাঁকা হাসি নিয়ে ওর নিকটে আসে। কানে গোলাপটা গুজে দেয়। কিছু বুঝে ওঠার পূর্বে বেরিয়ে গেল, হতভম্ব হয়ে রইল ও।
প্রিয় খবর পাঠিয়েছে তাড়াতাড়ি যে স্টেজে পৌঁছাতে, এখনই নাকি বিয়ে হবে। এটা শুনে কয়েক মিনিট সেকেন্ড শ্রেয়া স্থবির হয়েছিল। ডিসিশনটা চৌধুরী বাড়ির সদস্যদের, সবার নয়, কেবল তুর্য ও আয়ুষের। তারা দুজন আগেই সবার সাথে কথা বলে ঠিক করে রেখেছিল, তবে প্রিয়কে জানানো হয়নি। মেহমানরা পর্যন্ত জানে না আজ বিয়ের কার্যটা সম্পূর্ণ হয়ে যাবে, কাল সেই উপলক্ষে অনুষ্ঠান। শ্রেয়ার কাছে এটা খুব ইউনিক লাগলো, কিন্তু মরেও যেতে ইচ্ছে করে যাচ্ছে। স্বামীর বিয়েতে উপস্থিত হতে যাচ্ছে, কখনো মানুষটার বুকে মাথা রাখা হলো না, সুখ দুঃখ ভাগাভাগি পর্বটা এলো না, হলো না সংসার করা। কেবল প্রিয়র জন্য যেতে হবে। মেয়েটা ওর জন্য অনেক করেছে, স্বার্থপর হলে চলবে না একদম। কিছু দিতে না পারুক, বিয়েতে অংশীদারি হওয়া তো চায়। সেই চিন্তায় অটল থেকে দ্রুত পদে আসে। আস্তে আস্তে শুনতে পায় কাজী সাহেবের রসকসিয়ান স্বর। পাত্রকনের তো রেডি, তাহলে বিয়ে শুরু করি। বাড়ির বড় ছেলেকে দিয়ে শুরুটা হোক। তৎক্ষণিক শ্রেয়ার কর্ণধার হয়ে আরও একটা কণ্ঠ, তোরচোর গম্ভীর স্বর, একটু অপেক্ষা করুন কাজী সাহেব, আমার বউকে আসতে দিন। এটুকু বলে সামনের দিকে তাকালো। শ্রেয়া পাথর হয়ে গেল নিমেষে। সবার মুখশ্রীতে অবাকতার ছাপ। দেখলো তুর্য এগিয়ে আসছে, দাঁড়িয়েছে ওর সামনে। ওর হাত ছুঁয়ে বলল, তোমার জন্য কাজী সাহেব দাঁড়িয়ে আছে, চলো। শ্রেয়া ভয়ার্ত দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকালো। অনুভব করলো আজ হৃদস্পন্দন একদম স্বাভাবিক, গতি নিয়ন্ত্রণ হারা হয়নি একটা বারও, কিন্তু মস্তিষ্ক অচল হয়ে পড়েছে, কিছুই বুঝতে পারে না। ভিতরে ভয়ের রেশ পর্যন্ত নেই, যা আছে সব বাহ্যিক অংশে। জীবনে প্রথমবার এমন পরিস্থিতির অনুভূতির ভয়ের মুখোমুখি হলো সে। তুর্য তাড়া দিয়ে বলল, চলো। সামলে ওঠার সুযোগ দিল না, বরঞ্চ হাত ধরে স্টেজে নিয়ে আসে তুর্য। সকলের উৎসুক চাহনি নিবদ্ধ দুজনের দিকে। অনেকেই ইতিমধ্যে ফুসুর ফাসুর শুরু করে দিয়েছে। এটাই হবার ছিল। যখন কাঙ্ক্ষিত ঘটনার ফলন না হয়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়, মানুষের মুখে মুখে সেই বিষয়ে আলোচনা সমালোচনাটাও যেন শ্রেয়। মেহেরিমা চৌধুরীর মুখে বিস্ময়ের ছাপ বিশদ। এগিয়ে এসে বললেন, এসব কে তুর্য? এই মেয়ের হাত ধরে এখানে নিয়ে আসলি কেন? তুর্য স্মিত হাসে মায়ের দিকে তাকিয়ে। শ্রেয়ার হাতটা ধরে রেখে বিলম্ববিহীন সিধা জবাব দেয়, বউকে আবার বিয়ে করতে নিয়ে আসলাম। মেহেরিমা আঁতকে উঠলেন, বউ? তোর কি শরীর খারাপ লাগছে? এ মেয়ে তোর বউ হবে কেন? কি আবোল তাবোল বকছিস? মা, বিয়েটা হয়ে যাক, তারপর বলবো সুস্থ আছি কিনা। আর বউ কিভাবে হলো সেটা আমার চেয়ে তুমি ভালো জানো। অভিনেত্রীর ট্যাগটা দিতে পারছি না, কারণ আমার কাছে মা যেমনই হোক কঠোর মিথ্যাবাদী ছলনাময়ী, এসবে মাথা ব্যথা নেই। সত্য একটাই, তুমি আমার মা এবং আমার কাছ থেকে যথেষ্ট সম্মান ভালোবাসা পাওয়ার যোগ্য। কথাগুলো অত্যন্ত ঠান্ডা গলায় বলল তুর্য। মেহেরিমা ছেলের ওপর হাতের মুঠোয় নিয়ে কেঁদে উঠলেন, নরম কণ্ঠে বললেন, বিয়েটা করিস না, তোর জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। তুই জানিস না এই মেয়ে কেমন, তোকে ফেলে বিয়ের পরের দিন পালিয়েছে ও, আবারও ধোকা দিবে তোকে। তুর্য হাত বাড়িয়ে মায়ের গালে লেগে থাকা জলবিন্দু মুছে দিল, বলল, বিয়ে হয়ে গেছে, ভাঙ্গিনি এখনো। বউকে ছাড়ার প্রশ্নই আসে না মা। ওই যে বললাম না, মা অপরাধ করলেও তার প্রতি সম্মান কমে যাবে না, তেমনি বউ করলেও ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। অবশ্য সে আরেকটা সুযোগ ডিজার্ভ করে। এছাড়া প্রত্যেক মানুষের নেওয়া পদক্ষেপের পেছনে কোনো না কোনো কারণ লুকায়িত থাকে, বাধা দিও না প্লিজ। তুর্যের এত নরম কণ্ঠস্বরে চৌধুরী বাড়ির প্রত্যেক সদস্য অবাক। এত বড় একটা সত্য জানতে পারল, অথচ নিস্তেজ আছে, তা যেন অবিশ্বাস্য। বাড়ির সবাই বিয়ের কথা লুকালো। বিয়ের পরের সকালে বউ উধাও হয়ে গেল, সব জেনেও রাগের বহিঃপ্রকাশ করল না সে। এমনকি চেহারার আকৃতিতে কিঞ্চিত ক্রোধ ফুটে ওঠেনি। আয়ুষ ও প্রিয় একে অপরের মুখের দিকে তাকালো। ওরা আজ অন্য কল্পনা করে রেখেছিল, কিন্তু তা ভেস্তে দিয়ে তুর্য এভাবে সত্য টেনে হিঁচড়ে সামনে আনবে কোশমিন কালেও ভাবেনি। দুজনে আজ কেমন যেন তুর্য ও শ্রেয়ার স্বামী এটা সবার সামনে বলে দিত। হলুদের রাতে বিয়ে হবে এটা জানতেই প্রিয় ইশারায় কথা অবধি সেরে নেয় আয়ুষের সঙ্গে। তুর্য বিয়ে করতে বসলে ও বলে দেবে তুর্য বিবাহিত। ভরা আসলে বললে তো মেহেরিমা এবং অন্যরা বিষয়টা ধামাচাপা দিতে পারবে না, সেটা ভেবে সিদ্ধান্ত নেয়। কিন্তু তুর্য এভাবে জেনে গেল কীভাবে, কবে? মনে হাজারো প্রশ্ন জাগছে। আয়ুষ তুর্যের মেজাজ, স্বভাব সব কিছুর সাথে 100% না হোক, অল্প বিস্তর হলেও পরিচিত। এত শীতল ব্যবহার কেমন যেন বাজছে মনে। তবুও একদিক থেকে দুজনের কল্পনা জল্পনা সফল হলো। ধরন ভিন্ন ছিল, কিন্তু লক্ষ্য ঠিকই, নিজের গন্তব্যে খুঁজে পেয়েছে। তুর্য হাতের বাঁধনটা শক্ত করে অহমিকের উদ্দেশ্যে বলল, ওঠো। অহমিকের ভয় ভয় কণ্ঠ, আমি কেন উঠবো তুর্য? এখন আমাদের বিয়ে না? তুমি এতক্ষণ কানে শোনোনি বয়রা? আমি বিবাহিত। 2 বিয়ে করে 2 বউ পালার টাকা নেই আমার। তাছাড়া 200 দিন চুলোচুলি সহ্য করতে পারবো না।
পরে দেখা যাবে মাথায় রক্ত চড়ে গেছে। যে কোনো একটাকে মাটিতে পুঁতে দিয়েছি, তার রিস্ক নিতে চাই না। জলদি উঠো। অহমিকা গো ধরে বসে রইল, কণ্ঠে তেজ ঢেলে বলে, তুমি এত স্বার্থপর হতে পারো না তুর্য। আমি তোমাকে দিনরাত এক করে মানসিক রোগী থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছি। ভালোবাসি আমি তোমাকে। শ্রেয়া তুমি পাগল বলে ছেড়ে চলে গিয়েছে। আমাদের তো তুমি সুস্থ আমাদের তো তুমি অসুস্থ হওয়ার আগেই বিয়ে ঠিক হয়েছিল। তুমি নিজের মুখে বলেছ আমাদের সুন্দর সংসার হবে। আজ তোমার কথার অদল বদল কেন হচ্ছে তুর্য? কারণ আজ আমি অন্য কারো স্বামী, আর তুমি আমার বুকে লাথি মেরে যাও প্রথম নারী। তুর্য প্রতি উত্তর করতে অহমিকা দাঁড়িয়ে পড়ে, দ্বিধাহীন কণ্ঠে বলল, তোমার বউ তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তাহলে আমার বেলায় অবিচার কেন? মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে শ্রেয়া, সব কিছু স্বপ্ন ঠেকছে তার নিকট। তুর্য ওর দিকে একবার তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, প্রেমিকা একবার ছেড়ে গেলে বারবার যেতে পারে, কিন্তু বউ, সে একবার বাড়ির চৌকাঠ মারিয়ে গেল, তাকে দ্বিতীয়বার ধরে বেঁধে আনার ক্ষমতা থাকে, কারণ সে তার স্বামীর বৈধ সম্পদ। শ্রেয়ার হৃদযন্ত্রটা তড়াক করে লাফিয়ে উঠল। বৈধ সম্পদ? ও তুর্য স্যারের সম্পদ? তবে প্রশ্নের ঝুলি বড় করতে পারল না। তার পূর্বে তুর্য ওকে নিয়ে আয়ুষ ও প্রিয়র সামনে উপস্থিত হলো। আয়ুষের দিকে চেয়ে বলল, আমরা আগে বিয়ে করে নেই, তোদের আপত্তি নেই তো? অহমিকার সাথে পেঁচাল করতে চাইছি না আপাতত। আয়ুষের সাবলীল জবাব, জিজ্ঞেস করতে হয় ভাই, যেহেতু তোর কয়েকদিনের ছোট, আমি তাই তুই আগে বিয়েটা করে নে। পরক্ষণেই প্রিয়কে আদেশের সুরে ডাকে, শ্রেয়াকে জায়গা দাও বসতে। প্রিয় খুশিতে গদগদ হয়ে শ্রেয়াকে পাশে বসালো। নিজে উঠল না। বান্ধবী কবির বলবে ও পাশের থেকে শুনবে, এটা চিন্তা করে মন মেজাজ পুলকিত হয়ে উঠেছে। নুরুল চৌধুরী ছিলেন এখানে উপস্থিত সব থেকে নীরব দর্শক। তিনি ছেলের কর্মকাণ্ড দেখে যাচ্ছেন অপলক। আজ যেন ছোট ছেলের মাঝে বড় ছেলেকে খুঁজে পাচ্ছেন তিনি, কিন্তু পার্থক্য, সেদিন তার মতন ছেলের গায়ে হাত তুলতে ব্যর্থ হচ্ছেন। হারিয়ে ফেলেছেন মুখ দিয়ে শব্দ উচ্চারণ করার ক্ষমতা। অথচ বাড়ির বড় ছেলেকে, ছেলের বউকে বাড়ি হতে বিতাড়িত করা হয়েছে ঠিক এমনই এক কারণবশত। শুধু তিনি নয়, ত্রিহা, ফাতেমা, প্রায় সকলেই মেয়েটাকে কখনোই বাড়ির বড় বউ বলে পরিচয় দেননি, এখনও দেয় না। সময়ের স্রোতে তোহাসও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রথম প্রথম যেমন করে ফোন দিয়ে ফিরে আসতে চাইতো, তা এখন আর হয় না। তুর্য বাবার সামনে এসে দাঁড়ালো। কোনো প্রকার ইতস্তত না করে নম্র গলায় বলে, পারমিশন প্রয়োজন নেই, বিয়েটা আগেই হয়ে গেছে। তবুও একবার অনুমতি চাইছি, আপনি আমাকে ভুল বুঝবেন না। স্ত্রী। নুরুল সাহেব হাত দেখিয়ে থামিয়ে দিলেন, গম্ভীর স্বরে বললেন, জনসম্মুখে সিক্রেট চাইছি না। আমার বিশ্বাস তুমি তুহাসের মতো ভুল কাউকে জীবনসঙ্গী বানাবে না। বিয়েটা সেরে নাও। যত কথা হবে সব চৌধুরী বাড়ির চার দেয়ালের মাঝে। মেহেরিমা, ফাতেমা ভয়ে সেটে আছেন। রহিমা ওনাকে খোঁচা দিয়ে বলল, আম্মা, নুরুল ভাই এবার আপনারা ছাড়ব না। পানি যে ঘোলা করছেন, তার দায়ভার কিন্তু আপনার। ফাতেমা শুকনো ঢোক গিলেন, বড্ড তেষ্টা পেয়েছে। না জানি পুনরায় শ্রেয়ার আগমনে কোন ঝড় উঠে চৌধুরী বাড়িতে। তুর্য ও নিজের ছেলের নিশ্চপতা এই প্রথম দেখলেন। প্রচণ্ড ভীত হয়ে আছেন। বাড়ি গিয়েই রোগের বাহানা ধরে পড়ে থাকা ছাড়া আর কোনো উপায় আছে বলে মনে হলো না। কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে, কত শত প্রশ্ন। এগুলো শ্রেয়ার মুখের নয়, মনের প্রশ্ন। সকল প্রশ্ন দূরে ঠেলে শ্রেয়া কবুলটা বলিয়ে দিল। আরও একবার, আরেকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ল নতুন করে। এবার মানুষটা সামনেই আছে। কবুল বলে বিয়ের আসর ছেড়ে যায়নি। স্পষ্টত দেখছে ও তুর্যকে। কাজী সাহেব রেজিস্টার পত্র সামনে দিয়ে বলল, সাইন করে দাও। সঙ্গে সঙ্গে মনে পড়ল, আগেরবার বিয়েতে রেজিস্ট্রি হয়নি, শুধু ধর্মীয় মতো হয়েছিল। কিন্তু কাবিননামা তৈরি করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তথ্য কোথায় পেল তুর্য? তাকিয়ে দেখল, বার্থ সার্টিফিকেট নামটাও ঠিক আছে, হুমায়রা তাসনিম। কিন্তু এসব কোথায় পেল? ভার্সিটি থেকে কালেক্ট করেছে? ঠিক কতদিন ধরে জানে তুর্য? তাহলে কি এতদিন যা বলতো কাছে এত সব কিছু জেনে শুনে? এই মুহূর্তে শ্রেয়ার মাথা ঝিমঝিম করছে, ব্যথা করছে খুব। বিলম্ব না করে ঝাপসা দৃষ্টিতে কোনো রকম স্বাক্ষর সম্পন্ন করলো। চারিদিকে হইচই লেগে আছে। রাশেদা তাড়া দিচ্ছেন যত দ্রুত সম্ভব শ্রেয়া ও প্রিয় যেন বউ সেজে তৈরি হয়ে থাকে। রাতে এক মুহূর্তের জন্য চোখে ঘুম নামেনি শ্রেয়া। চিন্তায় হাত পা কাঁপছিল। ওর মনে বলছে আগামীতে কিছুই ভালো হবে না। মেহেরিমা, ফাতেমা কেউ মানবে না ওকে। তার চেয়ে বড় কথা, তুর্য ওকে এত সহজে কেন মানল? কেমন সন্দেহাতীত সব কিছু। বিয়ে হবার পর তুর্য একবারও কাছে আসেনি, কথা বলেনি। সর্বক্ষণ মনে হলো একজন আদর্শ স্বামীর দায়িত্ব পালন করতে স্ত্রীকে সমাজের সামনে স্বীকৃতি দিয়েছে। শ্রেয়া ধরফড় করে উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে। সত্যিই কি তাই? তুর্য স্বামীর দায়িত্ব পালন করছে? তাহলে ভালোবাসা কোথায়? ভালো কি আদৌ বাসে? প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে মস্তিষ্কে।
তুর্যকে বোঝা কঠিন হতে কঠিন কঠিন তোর লাগছে। ভালোবাসা নাকি দায়িত্ব? বাইরে রোদে ঝলসে যাবার অবস্থা, সবুজ গাছগাছালি, মধ্যাহ্নের প্রহর চলছে। শ্রেয়া ঘুমিয়েছে ভোরের দিকে। এক ঘুমে পুরো সকাল পার করে জাগলো দুপুরে। গতকাল যা ঘটেছে তা ভেবে রাশেদা প্রিয় কেউ তাকে ডাকেনি। টেবিলের উপর নাস্তার প্লেটটা পড়ে আছে অবহেলিত হয়ে। প্রিয় ভ্রু কুঁচকে বলল, খেয়ে নে শ্রেয়া, তারপর গোসল দিয়ে আয়। এখনই পার্লারের লোক এসে পড়বে। খিড়কির ধারে দাঁড়িয়ে তপ্ত পরিবেশ অবলোকন করছে শ্রেয়া। ঘাড় বাঁকিয়ে মৃদুস্বরে আওড়ায়, স্যারকে দেখেছিস? দেখলাম তো, সকালে নাস্তা করে বেরিয়ে গেলেন। ও হ্যাঁ, আয়ুষের মাধ্যমে তোর বিয়ের বেনারসি অর্নামেন্ট সব পাঠিয়েছেন। রাতে মা বলল হলুদের কাপড়টা দিয়েছিল তোকে, ওইগুলো নাকি তুই পরিসনি। তার মানে তোর পরনেরগুলো মায়ের দেওয়া ছিল না, স্যার দিয়েছিল? শ্রেয়া তৎক্ষণাৎ প্রত্যুত্তর করতে পারেনি। কিয়ৎক্ষণ পর দু অধর নড়ে উঠল হয়তো। প্রিয় এবার নাস্তার প্লেট থেকে একটা পিঠা হাতে নিয়ে বলল, স্যার তোকে ভালোবেসে ফেলেছে শ্রেয়া, নয়তো আড়ালে আবডালে এত যত্ন। শ্রেয়ার অন্তঃকরণে বৃষ্টি নামল। শীতল হলো হৃৎপিণ্ড। কপালের উষ্ণতা অনুভব করে নিমেষে। প্রিয়র উচ্চারিত বাক্যখানা ফেলে দেবার নয়। আবারও টুকটুকে লাল বেনারসি জড়িয়ে হাজির হলো শ্রেয়া চৌধুরী বাড়ির সদর দরজা। পার্থক্য আজ শুধু বধূ বেশে প্রিয়ও রয়েছে। মেহেরিমা ফাতেমা কাউকে দেখতে পায়নি ও। শুধু ত্রিহা চৌধুরী ওদের হাসি মুখে বরণ করে নেয়। তুর্য ও আয়ুষ আসে খানিকক্ষণ পর। আয়ুষী ও রহিমা ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দিল সবাইকে। শ্রেয়ার পানি পান করতে ইচ্ছে করছিল। গাড়িতে তুর্যের পাশে বসে থাকতে থাকতে কণ্ঠনালী শুকিয়ে কাঠ। শব্দহীন ছিল পুরো যাত্রা। তুর্য না চাইলেও ফিরে না বলল কিছু। তবে শ্রেয়ার বিদায়ের মুহূর্তটা জীবনের অনেক বড় পাওয়া ছিল। বাবা মা নেই বিধায় প্রথমবার আশ্রমের কেউ ওর জন্য এক ফোঁটা চোখের জল ফেলেনি। দ্বিতীয়বার পুরো উল্টো হলো। প্রিয়র মা ওকে জড়িয়ে ধরে কাঁদল অনেক। বলল, তুই আমাদের বাড়ির মেয়ে, আজ থেকে কখনো বাবার বাড়ি নেই বলে মন খারাপ করবি না। প্রিয়র বাবা তুর্যর হাত ধরে বিনয়ী স্বরে বলে দিলেন, আমার মেয়েটাকে এতিম ভেবো না, কখনো মনে করো না তোমার শ্বশুর বাড়ি নেই, ওকে নিয়ে বেড়াতে আসবে। আচ্ছা, একটু একটু করে কি সব পাওয়া হয়ে যাবে? জীবনের অপূর্ণতার ঘর পূর্ণতায় ভরে উঠবে। ভালোবাসা, সুখ, সংসার সব মিলবে। স্নেহার ধ্যান ভাঙল আয়ুষী হাতে পানির গ্লাস ধরিয়ে দিতে। এক চমক দিতে কর্ণে আসে ত্রিহার কণ্ঠস্বর, ভাবিকে ডেকে আন আয়ুষী। সাথে সাথে আয়ুষীর উত্তর, একবার ডাকতে গেলাম না আম্মু, আসবে না বড় আম্মু, সোজাসাপটা ভাবে বলে দিয়েছে ভাবিদের রুমে দিয়ে আসি, সারাদিন অনেক ধকল গিয়েছে। ত্রিহা ধিমে যাওয়া কণ্ঠে বলল, তাই কর। মাও এসেই শুয়ে পড়লেন। শরীর নাকি ভালো লাগছে না, ওদের বিশ্রামের দরকার, পরে ডাকা যাবে খাবারের জন্য। রহিমা ও আয়ুষী মিলেঝুলে প্রিয় ও শ্রেয়াকে যার যার রুমে দিয়ে আসলো। তমধ্যে প্রিয় এক উদ্ভট নির্লজ্জ কাণ্ড ঘটিয়ে ফেলেছে। শ্রেয়ার কানে কানে বলে ওঠে, যা বলে মাফ নেই। সকাল হলে কিন্তু মতিচন্দ্রিমার কথা শুনবো, বলে দিলাম। আমিও শোনাবো আমারটা। শ্রেয়ার তখন লজ্জায় মরিমরি অবস্থা। মনে পড়ে যায় তুর্যর সেদিন সিঁড়ি ঘরে বলা মধুচন্দ্রিমা নিয়ে বলা এক একটা শব্দাংশ। দেহ শিউরে ওঠে, বুকে দ্রিম দ্রিম শব্দ হয় সেসব কল্পনা করে, যা কিছু সময় পেরোলে বাস্তবে রূপ ধারণ করবে। অকস্মাৎ বজ্রপাতের আওয়াজ শুনে শ্রেয়ার সুন্দর মধুময় ভাবনার জগৎটা ভেঙে গেল। 3 বছর পূর্বের কথা মাথায় উদয় হয় মস্তিষ্কে। এমনই এক অন্ধকারাচ্ছন্ন রাত ছিল। বৃষ্টি ছিল, লাল বেনারসি, ফুলের সৌরভ, সব কিছু ছিল, সব একই রকম। আবারও কি ঘটনার পুনরাবৃত্তি হবে? আজ সারাদিন সন্ধ্যা রাত ব্যবসা গরমে পরিপূর্ণ। ঝড় আসতেই পারে, আগের সাথে মিলানো নিছক বোকামি। কি সুন্দর ঘরে বাতি জ্বলছে, রশ্মি ছড়িয়ে ছিটিয়ে আছে। এখনো গভীর রাত হয়নি। মুখে পানি ছেড়াতে পারলে বেশ শান্তি মিলত। ভেবে নিল তুর্য বললেই ফ্রেশ হয়ে নেবে। অনেক কথা, প্রশ্ন জমে আছে, সেগুলোও বলতে হবে তাকে। শ্রেয়ার প্রতীক্ষার মরিয়া অবস্থায় অবসান করে তুর্য ঘরে ঢোকে। কোনো প্রকার চাহনি নিক্ষেপ না করে বলে, তৃতীয় বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা তোমাকে মিসেস শ্রেয়সী। শ্রেয়া কিংকর্তব্য বিমূঢ়। আজ তাদের বিবাহবার্ষিকী, কই ওর তো মনে নেই, ভুলে গেল। কিন্তু তুর্য কেমন করে জানলো? পা গুটিয়ে আরেকটু বড় জড়সড় হয়ে বসে। আর চোখে চেয়ে দেখে তুর্য আলমারি খুলে টি শার্ট বের করে নিচ্ছে, সাথে একটা শাড়ি। বড় বড় পা ফেলে শাড়িটা রাখে ঠিক শ্রেয়ার উন্মুক্ত পায়ের কাছে। শ্রেয়া পা আরও গুটিয়ে ফেলে। তুর্য ক্রূর হেসে বলে, ভয় পাওয়ার কারণ নেই। আজ আমি পাগল না। তোমাকে চাওয়ার, এই কক্ষে ফিরিয়ে আনার পেছনে শুধু দুটো কারণ আছে। চক্ষুদয় তুলে তাকালো শ্রেয়া, প্রশ্নসূচক চাহনি নিক্ষেপ করলো। কেমন ভয়ঙ্কর লাগছে তুর্যের হাসিটা। অভ্যন্তরে কম্পন বাড়িয়ে চলছে অনবরত। কারণ নিঃশব্দে হাসিতে ভয় থাকে, এত মারাত্মক হয়। কি হতে পারে কারণগুলো?
তুর্য ওর সামনে বসে বিছানার ওপর রাখা কোমল হাতটা আলতো করে ছুঁয়ে দেয়, গাঢ় স্বরে বলে, 1, তুমি আমার অর্ধাঙ্গিনী, 2, হৃদয়ের টান। নীরবতার বেড়াজালে আবদ্ধ সদ্য বিয়ে নামক সম্পর্কে বাধা পড়া একজোড়া কপোত-কপোতি। ছোট নয়, আবার বেশ বৃহৎ নয়। ইট পাথর দ্বারা তৈরি মধ্যম আকৃতির কক্ষ জুড়ে গোলাপ রজনীগন্ধার সুবাস বইছে বাতাসের মাধ্যমে। জানালার কপাট দুটো মেলা। প্রবেশদ্বার পেয়ে সাই সাই করে অবলীলায় সমীকরণ করে একে অপরের সঙ্গে লেপ্টে থাকা দুই দেহ স্পর্শ করছে। প্রতিবার গায়ে উষ্ণতা কমিয়ে হিমশীতল করে তুলেছে। প্রিয় নিস্তব্ধ প্রহর দীর্ঘ করতে পারেনি। প্রশস্ত শক্ত বুকে নিজেকে আরও একটুখানি গুটিয়ে নিল। চুরির রিনঝিনের শব্দ বাড়ি খেল দেয়ালে দেয়ালে। স্পষ্টত দেখতে পায় আয়ুষ প্রিয় কাঁপছে। বৃষ্টিমুখর নিশীথিনী মানে নিঃসন্দেহে প্রকৃতির নির্জীব ঠান্ডা আদ্রসিক্ত রূপ। বাইরের বাতাসের কারণে শীতলীকরণ যন্ত্র বন্ধ হওয়া সত্ত্বেও কক্ষটা অতিরিক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি বরফে পরিণতি লাভ করবে। এমনিতেই কিছুক্ষণ পূর্বে ঘরে ঢুকে প্রিয়কে ছুতেই অনুভব করে ওর গায়ের তাপমাত্রা স্বাভাবিক নয়। তবেও মেয়েটা দিব্যি লাজুক ভঙ্গিতে বসেছিল। তার জন্য সেকেন্ড মিনিট অতিক্রম করছে অপেক্ষায়। শুধু যে এই কয়েক মিনিট প্রতীক্ষায় কাটিয়েছে এটা নিতান্ত ভুল। কেননা মেয়েটা বছরের পর বছর আশা বরণ করেছে তার থেকে একটু ভালোবাসা পাওয়ার নিমিত্তে। আয়ুষ প্রিয়কে বুক থেকে সরিয়ে উঠে দাঁড়ালো। হতভম্ব হয়ে গেল প্রিয়। ব্যগ্র কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ? জানালাটা বন্ধ করে দিয়ে আসি প্রিয়, তোমার শরীর কাঁপছে জ্বরে। আর ফ্রেশ হয়ে নাও, নিচে যাবে খেতে। রুমে এসেছি পর্যন্ত জড়িয়ে ধরে আছো। কই গিয়ে হাজব্যান্ড এসে তোমাকে ছুবে? তা না, তুমি নিজেই বলা কোয়ানেই বুকে ঝাঁপিয়ে পড়লে। আমি কি এত নির্লজ্জ প্রিয়কে বিয়ে করে এনেছি? লজ্জায় আড়ষ্ট হয়ে বসে রইল প্রিয়। আয়ুষের কণ্ঠে দুষ্টমির ছাপ বিশদ। এই প্রথমবার আয়ুষ তাকে এমন করে লজ্জা দিল। ঘরে ঢুকে ওকে স্পর্শ করতে উত্তেজিত হয়ে জড়িয়ে ধরে আয়ুষকে। প্রিয় মানুষটাকে অনেক সাধনার পাওয়ার ফলে অস্থিরতা চেপে রাখতে পারেনি। আয়ুষ জানালা বন্ধ করে পর্দা টেনে দেয়। নর্মাল একটা শাড়ি এনে প্রিয়র হাতে ধরিয়ে দিয়ে বলল, এত ভারী কাজের বেনারসি পরে আছো, কষ্ট হচ্ছে না? এর জন্যে বোধহয় জল উঠেছে। যাও পাল্টে ফেলো। আমি রহিমা খালাকে আমাদের খাবারটা রুমে পাঠিয়ে দিতে বলি। আমার কাছে ঔষধ আছে, খাবার খেয়ে মেডিসিন নেবে, তারপর ঘুম। প্রিয় তড়াক করে লাফিয়ে উঠল। চক্ষু দেয় বড় বড় করে প্রশ্ন করে বসে, ঘুম? ভ্রু কুচকে তাকালো আয়ুষ। গলা ছেড়ে বলল, ঘুমাবে না তো কী করবে? প্রিয়র ইচ্ছে হচ্ছে আয়ুষের মাথায় চাপড় মেরে বলতে, বাসর রাতে মানুষ কী করে? বিড়াল মারে না? তুমি শেখনি মারা? রসকসীন মানুষ একটা। কিন্তু লজ্জায় কিছুই বলতে পারল না। কিঞ্চিত রেগে বিছানা ছেড়ে শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। মিনিট কয়েক অতিবাহিত হতে দরজা মেলে রিনরিনা স্বরে বলল, আয়ুষ এদিকে আসো তো। পাঞ্জাবি পরিবর্তন করার প্রস্তুতি নিচ্ছিল আয়ুষ। প্রিয়র মোলায়েম কণ্ঠের ডাক অবজ্ঞা করার সাহস হয়নি তার। কিন্তু ওয়াশরুমে কেন ডাকছে মেয়েটা? প্রশ্নবিহীন এগিয়ে গিয়ে নরম গলে আওড়ায়, বলো। প্রিয় উল্টো ঘুরে ধীর কণ্ঠে বলে উঠল, কোমরের কাছে সেফটি পিনটা খুলে দাও না। আমি পারছি না, খুব বাজেভাবে শাড়ির সাথে আটকে গিয়েছে হয়তো। ঠোঁটে ঠোঁট চেপে আয়ুষ প্রিয়র কথা মোতাবেক সেফটি পিন খুলে মনোনিবেশ করল। খুলতে শাড়ি সরে গিয়ে চোখে পড়ে মেয়েটার ফর্সা উন্মুক্ত কোমর। গলা শুকিয়ে আসে তার। আনমনে মস্তিষ্কের বিরোধিতা করে হাত প্রিয়র কোমর স্পর্শ করে। ঘাড়ে কাঁধে তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে। নেত্রজিগল নিমিলিত হয়ে আসে প্রিয়। অনুভব করে সুস্পষ্ট হাতে একজন সুদর্শন পুরুষ ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। শ্রবণ হয় আয়ুষের মাদকতা মেশানো কণ্ঠস্বর। ইচ্ছে করে নিয়ন্ত্রণ হারা করার জন্য কাছে টানলে, তাই না? ভেবেছিলাম জ্বরে ভোগা মেয়েটাকে আদরের রোগে আক্রান্ত করব না, কিন্তু মেয়েটা এখন ইনিয়ে বিনিয়ে কাছে টানছে। কি চাইছ? তোমার ইজ্জত ছপিয়ে দিবে আমার হাতে? প্রিয়র দেহের পশম খাড়া হয়ে গেল। শিরশির করছে সমগ্র গা। সরে যেতে নিলে আরও কঠিনভাবে নিজের বুকে পেছন থেকে বেঁধে রাখে আয়ুষ। গাঢ় স্বরে ডেকে ওঠে, প্রিয়। সঙ্গে সঙ্গে প্রিয়র সারা, আজ একটা সত্যি কথা বলতে চাই। ভেবেছি কখনো বলবো না। তখন আমার বিবেক আমার মনের দুয়ারে কড়া নেড়ে জানায়, যাকে ভালোবাসি তাকে ঠকানো উচিত না। তোমার আগে একটা মেয়ে আমার মনে দাগ কেটে যায় এক পলকে। তাকে প্রথম দেখি এতিমখানায় একটা কাজে গিয়ে। কয়েকটা মেয়ের সাথে বসে ওদের কথা শুনছিল চুপচাপ। সেদিন থেকে নিজের আবেগ অনুভূতিতে আমি শুধু মেয়েটাকে খুঁজে পেতাম। কিন্তু আমার সেই অনুভূতির নাম হয়নি কখনো, হতেও দেইনি আমি। সে শুধুই এক সমুদ্র আবেগ থেকে গেল, যার কুল কিনারা পাইনি, আর চেষ্টাও করিনি। কারণ সময় আমার অনুকূলে থাকেনি। তাকে পাওয়ার সাধ্য দূর, চিন্তা করাও হারাম হয়ে গিয়েছিল। তুমি জীবনে আগিয়েছিলে, আকারে ইঙ্গিতে কত শতবার বোঝাতে চাইতে ভালোবাসার কথা, বুঝেও এড়িয়ে যেতাম। কিন্তু আজ আমি সত্যিই তোমাকে চাই, খুব বেশি চাই।
জীবন সুন্দর জীবনটাকে সুন্দর করে তোলার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই প্রিয়, কেবল ভালো সঙ্গী হলেই চলে। সেটা তুমি। অন্তঃস্থল কড়াভাবে কেঁপে ওঠে প্রিয়। নিজেকে সামলে শঙ্কিত কণ্ঠে বলে উঠল, সেই মেয়েটা শ্রেয়া। কোমরে হাতের বাঁধন ঢিলে হয়ে যায় মুহূর্তে। ঠাহর হতেই প্রিয় চট করে ঘুরে তাকায়। চোখ রাখলো আয়ুষের চোখে, মৃদু হেসে বলে, আচ্ছা আয়ুষ, আমরা যা করি তার পেছনে আমাদের স্বার্থ লুকিয়ে থাকে, তাই না? এই যে আমি তোমাকে চাই, এর পেছনে স্বার্থ হলো ভালোবাসা। তেমনি শ্রেয়ার জন্য আমার কাছে যখন সাহায্য চাইলে এর পেছনেও কিন্তু তোমার মনে ওর জন্য অনুভূতি ছিল। তাতে আমার একটুও কষ্ট নেই, বিশ্বাস করো। হতে পারে ও তোমার প্রথম অনুভূতি, কিন্তু আমি আমার বরের শেষ ঠিকানা। শ্রেয়া আমার কাছে আসার প্রথম কয়েকটা দিন তোমার ওর প্রতি অস্থিরতা বলে দিত ও ঠিক কতটা ক্ষত করেছে তোমাকে। চাইলে ওর হাতটা ধরতে পারতে, কিন্তু এমনটা করনি। ভাইয়ের বইয়ের প্রতি সম্মানের দৃষ্টি নিক্ষেপ করেছ, অনুভূতিতে চাপা দিয়ে। অদৃশ্য হয়ে হাতে হাত না রেখে নতুন পথে হাঁটতে শিখিয়েছ মেয়েটাকে। এমন একটা ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি নিজেকে ভাগ্যবতীর কাতারে ফেলতে একবার হকচকাবো না, পিছিয়েও আসবো না। এতটুকু বলে প্রিয় লম্বা নিঃশ্বাস ফেলল। পরক্ষণে শুনতে পেল আয়ুষের অনুরোধ সূচক কণ্ঠস্বর, ক্যান আই কিস ইউ লেট লতিফ প্রিয়। প্রিয়র অধরে লজ্জালু রেখার দেখা মিলে। মাথা ঝাঁকিয়ে পায়ের আঙ্গুল মেঝেতে ভর দেয়, উঁচু হয় খানিকটা। আয়ুষ কোমর জড়িয়ে কপালে আগে ওষ্ঠের পরশ, ধীরে ধীরে গাল চিবুক ছুঁয়ে দেয় ঠোঁটের সাহায্যে। কণ্ঠনালী ভারী হয়ে আসে, বলে, আজ তুমি অসুস্থ, অন্যদিন আদর করি। প্রিয় মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালো। নিজের চেহারা দেখাবে না আয়ুষকে। ভেতরে ভেতরে অত্যাধিক রাগ হচ্ছে, সাথে সাথে হকচকিয়ে ওঠে। কোলে তুলে নিয়েছে আয়ুষ ওকে। জড়সড়ো হয়ে পাঞ্জাবি খামচে ধরল। কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে এলো, ফ্রেশ হবো না? পরে একেবারে গোসল সেরে নিও। নিচে যখন উস্কে দিয়েছ, বাধার মানছি না। হাঁসফাঁস অবস্থা প্রিয়। মুখ ফুসকে বেরিয়ে এলো, এখনও তো গভীর রাত হয়নি। আয়ুষের দুপা থেমে গেল তৎক্ষণাৎ। কিয়ৎক্ষণ নির্নিমেষ চেয়ে রইল প্রিয়র দিকে। চাহনি বুঝতে এক হাত মুখ ঢাকার চেষ্টায় লেগে পড়ল ও। এমত অবস্থায় প্রচণ্ড হাসি পেল আয়ুষের। একটু ঝুঁকে ফিসফিস করে বলল, সকাল দুপুর সন্ধ্যা রাত সব টাইম ফ্রি আমি তোমার জন্য। শুধু একটু ইশারা করলে দিনের আলোতেও রুমে আধার নামিয়ে দেব, বুঝলে সুন্দরী? প্রিয় ফটাফট বলে উঠল, ছি, বিশ্রী লোক। শ্রেয়া বেনারসি পাল্টে বসে আছে। ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে দেখল অনেক সময় পেরিয়ে গেছে, অথচ তুর্য আসার নামগন্ধ নেই। সেই দুটো কারণ বলেছে অপেক্ষা করো বলে গেল, আর এলো না। প্রতিবার ওকেই কেন তুর্যের জন্য চাতক পাখি হতে হয়? আর কত গুনবে অপেক্ষার প্রহর? কত প্রশ্ন জমে আছে। কখন করবে? রাত একবারে পেরোলে সকাল ঠিকই আসবে, কিন্তু বিশেষ এই সন্ধিক্ষণটা ফিরে আসবে না। বিয়ের প্রথম রাতকে সন্ধিক্ষণ বলা ভুল না। শুধু কি দুটো দেহের মিলনের কারণে শ্রেয়া এমনটা ভাবছে? একদমই না। দুটো হৃদয়ের মিলন ঘটে। তুর্য বলছে হৃদয়ের টান, এটার অর্থ অনেক রকম ভেবে নিয়েছে ও। প্রথম যেটা ভাবলো সেটা হলো ভালোবাসা। শ্রেয়ার সত্তায় তোলপাড় সৃষ্টি করে তুলেছে দ্বিতীয় কারণখানা। ঠিক করে নিল আজ তুর্যকে সব বলবে। সেদিন ছেড়ে যাওয়ার জন্য ক্ষমা চাইবে। ওর দৃঢ় বিশ্বাস তুর্য ফেলে দিবে না ওর কথাগুলো। তুর্য রহিমাকে সাথে নিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো। রাশভারী গলায় বলে উঠল, আমাকে খাবার প্লেটটা দিয়ে তুমি গিয়ে শুয়ে পড়ো খালা। রহিমার মন চাইল শ্রেয়াকে একটা বার দেখবে, তবে তা প্রকাশ করলো না। প্রত্যুত্তরে জানালো, আচ্ছা। তুর্য ওনার হাত থেকে প্লেটটা নিয়ে দরজা ঠেলে ঢুকে পড়ল। সোফার সামনে অবস্থিত ছোট টি টেবিল, তার উপর প্লেটটা রেখে বলল, খেয়ে নাও। নানান চিন্তায় এতটাই মশগুল শ্রেয়া ঘূর্ণাক্ষরেও রুমে কারো প্রবেশের টের পায়নি। গম্ভীর স্বর কর্ণপাত হওয়া মাত্রই হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো। প্লেটের দিকে চেয়ে নিম্নস্বরে বলল, আপনি খাবেন না স্যার? তুর্য মোবাইলটা হাতে নিয়েছিল সবে। নরম মায়াময় কণ্ঠস্বর শ্রবণালী ভেদ করে সোজা গিয়ে বিঁধল হৃদয়স্থলে। তৎপরে কপাল কুঁচকে এলো। বিরক্ত ভঙ্গিতে বলল, খেয়ে নিয়েছি। পরে মনে হলো বাসর ঘরে ফুলের মাঝে ছাত্রীকে অভুক্ত বসিয়ে এসেছে, তার খাতির যত্ন করতে হবে না। বেশ রোমান্টিক ব্যাপার না? স্যারের বাসর ঘরে ছাত্রী। পুনরায় দাঁতে দাঁত চেপে বলে উঠল, খেয়ে জলদি বেলকনিতে আসো, এখন আর বৃষ্টি নেই, কথা আছে তোমার সাথে। শ্রেয়া জিহ্বা কাটল, কথার মানে বুঝতে পারে। মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ আওড়ায়, ভার্সিটিতে স্যার, বাসায় জামাই, প্রাণের স্বামী। কয়েক লোকমা খেয়ে গুটি গুটি পায়ে বারান্দায় খোলা দরজার অভিমুখে এক পাশ পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। তুর্য তীক্ষ্ণ নজর নিক্ষেপ করলো ওর দিকে। লম্বা বলিষ্ঠ হাত দ্বারা টেনে নিকটস্থে এনে হাজির করে। আকস্মিক টানে ঈষৎ ব্যথা অনুভব করে শ্রেয়া। চোখ কুচকে আসে। পানি পড়ায় পিচ্ছিল মেঝেতে পড়তে গিয়েও বেঁচে যায়। এই কদিনের পরিচয়ে তুর্যের স্পর্শ এত রুষ্টতা অনুভব করেনি। মনটা কেমন ভীরু ভীরু হয়ে উঠেছে।
ভীত কণ্ঠে জিজ্ঞেস করে, কি বলবেন? ওকে দেয়ালের সাথে দাঁড় করিয়ে নিচু হয়ে কপালে কপাল থেকে দুর্বোধ্য হাসল তুর্য। এক হাতের 5 আঙ্গুলে আঙ্গুল আবদ্ধ করল, নাকে নাক ছুঁয়ে দিয়ে চক্ষু মেলে প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল নিষ্পলক। গরম নিঃশ্বাসে লালের আস্তরণে ঢাকা পড়েছে শ্রেয়ার শ্বেত ত্বক। নিঃশ্বাস আলিঙ্গনে ক্ষীণ কাঁপছে নরম গোলাপি অধৈর্যগল। নিমেষেই তুর্যর কণ্ঠে ক্রুদ্ধতার ছোঁয়া। পাগলরা কি মানুষের কাতারে পড়ে না? অন্য গ্রহের প্রাণী, তাদের সাথে সংসার করলে মরণ। আমি খুব খারাপ শ্রেয়সী। সবাই নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে চায়, আমিও সেটাই চাই, কিন্তু খারাপ স্বভাব ত্যাগ করে নয়। মানুষ তার অপরাধের কাছে থেকে প্রতিশোধ নিতে পছন্দ করে, আমি ভালোবাসি শিক্ষা দিতে। নিমিলিত চোখ মেলে অনিমেষ চেয়ে রইল শ্রেয়া। বারান্দায় হলুদ রঙের আলো ছড়িয়ে আছে। দমকা হাওয়ায় বাধাহীন শাড়ির আঁচল সরে গিয়ে মেঝেতে কড়াকড়ি খাচ্ছে। সেদিকে কোনো হুঁশ নেই ওর। অন্তর্মহলে যে ঝড় উঠেছে তার নিকট বাহ্যিক অংশের এলোমেলো অবস্থা নিছক। সামনাসামনি অদূরবর্তীতে দাঁড়ানো রোষপূর্ণ চাউনি নিক্ষেপ করে রাখা ব্যক্তির দিকে চেয়ে চেয়ে কেঁপে উঠছে অন্তর। শ্রবণগ্রন্থিতে বারবার বাজছে তুর্যের ক্রুদ্ধ মিশ্রিত সেই বাক্যগুলো, বিশেষ করে সর্বশেষ উচ্চারিত শব্দাংশগুলো যেন গলা চেপে ধরেছে। হৃৎপিণ্ড ক্ষত করেছে খানিকটা। তবে বিষাদজনক হলেও এটাই হবার ছিল হয়তো। কেন মেনে নেবে তুর্য তাকে? ছেড়ে যাওয়া, নিজের স্বার্থে পালিয়ে যাওয়া মেয়েটাকে। অহমিকা কেন ছেড়ে গিয়েছিল কারণটা ওর জানা নেই, তবে নিজ প্রয়োজন ছাড়া যায়নি নিশ্চয়ই। তাহলে তার আর অহমিকার মাঝের তফাৎ কই? তুর্য অহমিকাকে ক্ষমা করেনি, ওকে কেন করবে? অপরাধটা সমান, শাস্তি সমান হয়নি। ফিরিয়ে আনার দুটো হেতুর প্রথমটা খুব ভালোভাবে বোধগম্য হলো শ্রেয়া। অর্ধাঙ্গিনী বলে ও একটা সুযোগ পেয়েছে যেটা মেলেনি অহমিকার। সেই কারণের জোরেই ও দ্বিতীয়বার স্বামীর জীবনে ফিরে আসতে পেরেছে। তার মানে তুর্য ওকে সম্পূর্ণরূপে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে, ক্ষমা চেয়ে নেবে ও। দোষ যেহেতু করেছে, ক্ষমা চেতে কিসের লজ্জা? কম্পনরত কণ্ঠে বলে উঠল, আমি অনেক বড় অন্যায় করেছি। আপনাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল। বিয়ের পরদিন যখন শুনলাম আপনি। গলা ধরে এলো শ্রেয়ার। কষ্টের প্রখরত্ব, তেজ বড্ড। কণ্ঠনালী জড়িয়ে আসছে স্বামীকে পাগল বলে সম্বোধন করতে। কেউ যেন ওর বাকশক্তি কেড়ে নিয়েছে। পারবে না বলতে। দেয়াল ঘেঁষে বসে পড়ল ভেজা মেঝেতে। ছেটা বৃষ্টিতে সব ফোঁটা বেঁকে এসে ভিজিয়ে দিয়ে যায় বারান্দার অনেকখানি জায়গা। দৃষ্টি নিম্ন দিকে নিবদ্ধ ওর। তুর্য দেয়াল থেকে হাত ছড়িয়ে এনে বারান্দায় পাতা চেয়ারে বসালো। শ্রেয়ার দিকে দৃষ্টি মেলে ধরতেই বক্ষস্পন্দন ছুটতে শুরু করে, নিয়ন্ত্রণহীন অস্বাভাবিকভাবে। তড়িঘড়ি করে চোখ সরিয়ে মাথার চুল টেনে ঝাঁঝালো কণ্ঠে বলল, নিজের কথা সমাপ্ত করবে নাকি আমাকে বলতে দিবে? এখনও শিক্ষা দেওয়ার সূচনাটাই হলো না, আর তুমি দিন দুনিয়া ভুলে গেলে। আঁচল ঠিক করো, নইলে আমি করতে গেলে কিন্তু রেহাই পাবে না। নারীর কোমল দেহ দ্বারা পুরুষের শারীরিক চাহিদা মেটাতে কিন্তু ভালোবাসা লাগে না। ভালোবাসা উজাড় করে দিতে হয় নারী মন জিততে। এই মুহূর্তে তোমার অঙ্গের সৌন্দর্য কিন্তু আমার ভেতরের অস্থিরতা হিংস্রতায় পরিণত করার চেষ্টা করছে। তুমি কি চাও? প্রেম মিশিয়েছই নাকি চাহিদা পূরণের লক্ষ্যে? শ্রেয়ার বুকটা ধক করে উঠল। প্রেম, চাহিদা, তুর্যের প্রতিনিয়ত কাছে আসা, লজ্জা দেওয়া, এসবে কি প্রেম ছিল না? মাথাটা ধরে আসছে। শাড়ির আঁচল টেনে বুকে জড়িয়ে ধাতস্থ সুরে বলল, আমার প্রতি ভালোবাসা নেই আপনার? না থাকলে হৃদয়ের টান কেন বললেন? তুর্য ঠোঁট কামড়ে তাচ্ছিল্যের সহিত হাসে, বলে, এই হৃদয়ের টানটাই তোমাকে ফিরিয়ে আনতে বাধ্য করেছে। তার মানে কি, অল্প কয়েকদিনের পরিচয়ে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এমনটা নয়। অতি সূক্ষ্ম উত্তপ্ত একটা নিঃশ্বাস খোলা আকাশ পানে বিমোচন করে দিল। ঘুরে বসল শ্রেয়ার দিকে। ততক্ষণে শ্রেয়া উঠে দাঁড়িয়েছে। তুর্য তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, যেদিন জানতে পারি আমি বিবাহিত, আমার মানসিক অসুস্থতার সুযোগে পরিবার যত্ন আত্মীর জন্য একটা এতিম মেয়েকে আমার বউ করে এনেছে, সারা শরীর গরম হয়ে ওঠে, মাথায় রক্ত চেপে বসে। কিন্তু আশ্চর্যের বিষয়, সুস্থ হবার কয়েক মাসও কথাটা আমার কানে পৌঁছায়নি। জানতে পারলাম চট্টগ্রাম যাওয়ার পর। বুঝলাম কয়েক মাসে, কেউ বলেনি, তার মানে বছর চলে গেলেও বলবে না। তাই আড়ালে আমার হারিয়ে যাওয়া বউয়ের খোঁজ চালালাম। শুধু যে বউ পালিয়েছে সেটা জেনেছি তা নয়, এটাও জেনেছি বাসরাতে বউ আমার হাতে আহত হয়েছে। তারপরের দিন পালিয়ে গিয়েছে মেয়েটা। অভিযান চালিয়ে প্রথমে খুঁজে বের করি সেই কাজীকে, যিনি আমাদের বিয়ে পড়িয়েছিলেন। তার মাধ্যমে মেয়ের নাম জানতে পারি, হুমায়রা তাসনিম। লোক লাগিয়ে এই নামের মেয়েটার ছবি, অন্যান্য তথ্য বের করি। ছবি পেলাম একটা ছোটবেলার। তথ্য পাইনি খুব একটা, সব কাগজ উধাও হয়ে গিয়েছিল। ঠিক উধাও হয়নি, আমার মা সরিয়ে দিয়েছিলেন। মেয়েটাকে এক নজর দেখার ইচ্ছা ছিল, সংসারের কথা ভাবিনি, কারণ স্বার্থপর মেয়েদের ঘৃণা করি আমি। মেয়েটার ছোটবেলার একটা ছবি পেলাম, সেই ছবি কাল হয়ে দাঁড়ালো তোমার জন্য, আমার জন্য।
আগে না দেখা বউকে দেখতে চেয়েছিলাম। তার ছোটকালের ছবি দেখে সেই ইচ্ছে দ্বিগুণ হয়ে গেল। মানুষ মস্তিষ্ক ও হৃদয়ের কথাতেই চলে, কিন্তু বেশিরভাগ মানুষ তার মস্তিষ্কের চেয়ে হৃদয়ের দেওয়া ইশারাকেই প্রাধান্য দেয় বেশি। আমার ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেনি। আমি আমার বইয়ের জন্য টান অনুভব করি, তার বর্তমান মুখটা দেখার জন্য টান, তাকে নিয়ে সংসার করার টান। চট্টগ্রাম থেকে ঢাকা আসি নিজ হাতে তাকে বের করার জন্য। সেদিনই ডিপার্টমেন্টের প্রত্যেকটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন কাগজগুলো মেইল করেন স্যার চেক করার জন্য। সেখানে একটা ছবি ও নাম দেখে আমার খোঁজার ইতি টানতে হয়। তোমার ছবি, তোমার নাম। শিওর হবার জন্য তোমার বাবা মার পরিবারের ব্যাপারে তথ্য বের করতে গিয়ে শুনি তোমার বাবা পাগল ছিল, তোমার মাকে খুন করেছে মানসিক ভারসাম্য হারিয়ে। অ্যাম আই রাইট? তোর্য তার দীর্ঘ কথার সমাপ্তি ঘটে একটা প্রশ্ন রেখে। শ্রেয়া অবাক চোখে চেয়েছিল এতটা সময়। প্রশ্নের উত্তরে নিষ্প্রভ কণ্ঠে বলল, হ্যাঁ। তৎক্ষণাৎ কর্ণধার হয় তোর্যের তীর্যক কণ্ঠস্বর। তোমার বাবা মায়ের প্রেমের বিয়ে ছিল। তোমার বাবা মধ্যবিত্ত ঘরের ছেলে বলে কখনো তোমার নানার পরিবারের তাতে মেনে নেয়নি। বিয়ের 1 বছরের মাথায় তোমার বাবা দুর্ঘটনাজনিত কারণে মানসিক রোগী হয়। তখন তুমি গর্ভে। চাইলে কিন্তু তোমার মা তোমার পাগল বাপকে ছেড়ে চলে যেতে পারতো। বড় বাড়ির মেয়ে নিঃসন্দেহে অন্য কেউকে বিয়ে করে ফেলতো। কিন্তু কেন যায়নি বলো তো? হয়তো তোমার মা বুঝতো পরিস্থিতি মোকাবেলা না করে নিজের স্বার্থের জন্য ছেড়ে যাওয়াটা উচিত না। প্রেম ভালোবাসা এতটাই তুচ্ছ। যে মা কখনো নিজের পাগল স্বামীকে ছেড়ে যায়নি, তার মেয়ের স্বামী পাগল জানতেই জান হাতে নিয়ে পালিয়েছে। শ্রেয়ার সর্বাঙ্গে কম্পন ছড়িয়ে পড়ল। টলমলে পায়ে তোর্যের কাছে এগিয়ে এসে কিছু বলতে চাইলে তোর্য হাত ধরে সামনের চেয়ারে বসিয়ে দিল ওকে। কাঁপছো কেন? আমি মেরেছি তোমাকে, নাকি অন্যভাবে ছুঁয়েছি? মারলে আদর করলে কাঁপবে। তাছাড়া তোমার শরীরের কম্পন যেন আমার চোখে না পড়ে। আর কি বলবে সেটা জানার আমার। তুমি নিজের অতীতের কথা ভেবে ভয় পেয়ে অবুঝের মতন পালিয়েছ। দুর্বোধ্য হাসল তোর্য, কণ্ঠস্বর খাদে নামিয়ে গাঢ় করে বলল, সিরিয়াসলি? অবুঝ শব্দটা মেনে নিতে পারলাম না। শুনেছি তোমার মতোই নাকি বিয়ে হয়েছিল। তাহলে রাতারাতি মতামত পাল্টে গেল কেন? মত নিশ্চয়ই ভালোবেসেই দিয়েছিলে, সুখে থাকার আশায়। যখন দেখলে হাজব্যান্ড পাগল, বাবার কথা মনে পড়ে গেল, ভয়ে পালালে। সেই ভয়ের পেছনেও কিন্তু তোমার স্বার্থ লুকিয়েছিল। পাগল স্বামীর সাথে সুখী হতে না পারবে এটাই মুখ্য কারণ ছিল চলে যাওয়ার। জীবন তো একটাই, যদি অন্যের জন্য সেটাও বিলিয়ে দাও তাহলে আর সুখে লোকই। ভালো থাকার জন্য গিয়েছিলে, সুস্থ হয়ে শিক্ষা দিতে ধরে বেঁধে নিয়ে এলাম বউ। ছেড়ে যাওয়া কোনো কিছুর সলিউশন হয় না। তোমার মায়ের চরিত্রটার প্রতি সম্মান জেগেছে, আর তোমার চরিত্রটা আমাকে বিক্ষিপ্ত করেছে। তবুও তুমি খুব ভাগ্যবতী। স্বার্থপরদের আমি ঘৃণার লিস্টে রাখি, তুমি সেখানে জায়গা করতে পারলে না। আমার পরিবার তোমাকে ধোঁকা দিয়েছে বলে সমাজের সামনে স্বীকৃতি দিয়েছি, তবে তুমি আমার হৃদয়ের টান। এতদিন যা যা করেছি একটু ইচ্ছা করে করেছি, জ্বালিয়ে আনন্দ পেয়েছি, বাকিটা স্বামীর দায়িত্ববোধ থেকে। সবসময় করে যাব। যে আমাকে যাই বলুক, আমি নিজের মর্জিতে চলা মানুষ। কথাগুলো বলে চেয়ার ছেড়ে দ্রুত বেগে রুমে চলে গেল তুর্য। শ্রেয়া সেদিকে তাকিয়ে কাঁদতে চাইল, চক্ষু কল জলে ভরপুর। তুর্যর একটা কথাও ফেলে দেওয়ার না। সত্যিই তো, ভালো থাকার জন্যই তো ছেড়ে গিয়েছিল ও। কিন্তু যতক্ষণে বুঝ হলো সঠিক কাজ করেনি, ততক্ষণে মেহেরিমা ওর জন্য চৌধুরী বাড়ির দরজা বন্ধ করে দিয়েছে। এটা কখনোই বলবে না ও তুর্যকে, কখনো না। মা ছেলের মাঝে প্যাচ লাগিয়ে কারো পরিবার নষ্ট করার ইচ্ছে নেই। যার পরিবার নেই সেই বোঝে পরিবারের মর্ম। রুমে যাবে কি যাবে না ভাবতে লাগলো শ্রেয়া। ঝরঝরে বৃষ্টির আরম্ভ হয়েছে। বসে আছে অনেকক্ষণ হবে প্রায়। তুর্য ওকে রুমে ডাকেনি, তাহলে কি জায়গা দেবে না রুমে? ধীর গতিতে হেঁটে আসলো। ওকে দিয়ে দেখে বিছানায় অর্ধ উদম দেহে উপর হয়ে শুয়ে আছে তুর্য। ধবধবে ফর্সা পিঠ দেখে শ্রেয়া ঢোক গেল। তুর্যের কথায় কষ্ট পায়নি ও, বরঞ্চ পরখ করেছে তার মনটা। অনুশোচনায় অনুতপ্ততার অনলে দগ্ধ হচ্ছে ক্ষণে ক্ষণে। এমন একটা মানুষকে ফেলে কি করে যেতে পারলো ও? কি সুন্দর করে ওর ভুলগুলো শুধরিয়ে দিল, বুঝিয়ে দিল। তুর্যই সঠিক। কিন্তু বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসছে এটা ভেবে তুর্য ওকে ভালোবাসে না। ভাবতেই বিষাক্ত যন্ত্রণায় ছটফট করে উঠল ভেতরটা। অগোছালো জীবনটা অবিন্যস্ত থেকে গেল। সারাদিনের ক্লান্তিতে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়েছে। বিছানার দিকে তাকাতেই ফুলগুলো দেখে হাহাকার ধ্বনি তোলা শ্রেয়ার বুকটা। মেঝেতে শ্রেয়ার কথা ভাবতেই তুর্যর রাগান্বিত গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, এত টাকা দিয়ে বাসরঘর সাজিয়েছি তুমি নায়িকা সেজে মেঝেতে ঘুমানোর জন্য? তাড়াতাড়ি বিছানায় শুয়ে ঘুমিয়ে আমার ফুলের টাকা উসুল করে দাও। শ্রেয়া বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে রইল নিষ্পলক নির্নিমেষ। একটা লোক কিছুক্ষণ আগেও কঠোর গলায় কথা বলে, আবার হেয়ালিপনা করে কেমন করে।
শাড়ি সামলে বিছানায় উঠতেই তুর্য ওর দিকে মুখ করে শুয়ে পড়ল। শীতল কণ্ঠে বলল, শুয়ে পড়ো। শ্রেয়ের ঢের অস্বস্তিতে পড়ে গেল। শুয়ে পড়লে বেশ দূরত্ব রেখে। নিমিষেই তুর্য ঘোর লাগানো সরে বলে ওঠে, দূরত্বে রেখে শুয়েছ ভালো কথা। দেখো, খালি শরীর পেয়ে আবার চুমু খেতে খেতে রাত পার করে দিও না। তোমার চোখে আমি স্পষ্ট ভালোবাসা দেখতে পেয়েছি আমার জন্য। সুযোগ পেয়ে লেগে যেও না আবার। পরে যা হবে তার দায়ভার তোমার। কেঁদে কেঁদে ভাঙা গলায় বলতে পারবে না, স্যার আপনি আমাকে ভালোবাসা ছাড়া এত নিষ্ঠুরভাবে কামড়ালেন কেন? শ্রেয়া ঝটপট শাড়ি ঠিক করে উল্টো হয়ে শুয়ে পড়ল। গলা শুকিয়ে আসছে ওর। তুর্যের মুখোমুখি হওয়া মানে শ্বাসরুদ্ধকর অবস্থা। লজ্জায় দুই কপল তপ্ততা ছেয়ে গেছে। পরক্ষণে ব্যথায় জর্জরিত হয়ে পড়ে হৃদয়স্থল। এটা মনে পড়তেই তুর্য সব তো ওকে শিক্ষা দেওয়ার জন্য, জ্বালানোর জন্য বলা। তসবি হাতে নিয়ে বসার ঘরে এলেন ফাতেমা চৌধুরী। রহিমাকে উদ্দেশ্য করে বললেন, তাড়াতাড়ি চা দে। তুর্য আউনের আগে চা খাইয়া রুমে গিয়া অসুখের ভান করে পড়ে থাকবো। এনে আইয়া চা না খাইলে শান্তি লাগে না, যা যা। রহিমা হেসে রান্নাঘরে চলে গেল। খানিক সময় বাদে ফিরে আসে চা হাতে নিয়ে। ঘড়িতে তখন সবে 7টা। এখনো মেহেরিমা ত্রিহা কেউই রুম থেকে বেরায়নি। চা দেখে খুশিতে হাতে নিয়ে এক চুমুক দিয়ে বলে উঠলেন, পরানটা জুড়াই গেছে রে রহিমা। আমার জীবন নষ্ট কইরা আর কি কি জোড়াইছো তোমার? গম্ভীর কণ্ঠ শুনে চা মুখ থেকে ছিটকে পড়ল ফাতেমার সাদা কাপড়ের ওপর। বয়স্ক ত্বক কুচকে গেল নিমিষে। ভয়ে সেটে গেলেন তিনি। হাতে নাতে ধরা পড়ে গেলেন। দেখলেন তুর্য বড় বড় পা ফেলে ওনার সামনের সোফায় বসেছে। পরনে 3/4 প্যান্ট, কালো টি শার্ট, মুখভঙ্গি কঠিন। রহিমাকে কফি দিতে বলে ভেজা চুলে হাত বুলিয়ে বলল, কাপড়টা নষ্ট করে ফেললে? এমন বাচ্চামো করো কেন ফাতু? এই বাচ্চামো করে এই বুঝি বউ জুটিয়ে দিলে আমার কপালে? যাক, উপকার হলো। তাকিয়ে দেখো তো, আমার স্কিন আজ অনেক গ্লো করছে, তাই না? ফাতেমা চৌধুরী ভীত হয়ে মুখ কাচুমাচু করে বসে আছেন। তার উত্তরের অপেক্ষা না করে আরেকটু নিচু কণ্ঠে বলল তুর্য, সবই বউয়ের কামাল। ঘুম ভেঙে শ্রেয়া নিজের শরীরের দিকে তাকিয়ে প্রচণ্ড বিস্মিত হলো। কপালে ভাঁজ পড়ল এক দুটো। অঢেল চিন্তায় মগ্ন হয়ে গেল। প্রথমবার শাড়ি পরে ঘুমিয়েছে। আশ্চর্যের কাণ্ড হলো, গা থেকে একটুও সরে যায়নি। বাধাবিহীন শাড়ি ঘুমের ঘরে পরতেও পারত, এতে সন্দেহের অবকাশ নেই। কিন্তু হলো বিপরীত। দেহ থেকে সরল না। শ্রেয়া চক্ষু মেলে দেখে শাড়ি একদম ঠিক আছে। পা থেকে উপরে ওঠেনি, বুক থেকেও সরেনি। অথচ রাত্রের অনেকখানি প্রহর কেটেছে ওর শাড়ির ভাবনায়। ইতস্তত বোধ হয় তুর্যকে একটাবার বলতে পারিনি কাঁথার কথা। ভেবেছিল কাঁথা দিয়ে গা ঢাকা দিলে মান ইজ্জত বেঁচে যাবে। এখন দেখা গেল সব ঠিক আছে, তবে স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারিনি। কি করে সম্ভব? যেখানে 3 পিসই ঠিকঠাক থাকে না, শাড়ি! এ যেন অবিশ্বাস্য, বিস্ময়কর ব্যাপার স্যাপার। তবুও মান সম্মান বেঁচে গেছে তুর্যের সম্মুখে। এদের ঢের। চুলগুলো হাত খোপা করে বিছানা ছাড়ে শ্রেয়া। মানুষ সাধারণত ঘুম থেকে উঠে ওয়াশরুমে ছুটে ব্রাশ করতে, কিন্তু ও গেল বারান্দায়। উদ্দেশ্য, নতুন প্রত্যুষে ঢুলু ঢুলু আবছা দৃষ্টি চৌধুরী বাড়ির সৌন্দর্য দেখবে। ভেতরকার নয়, বাহিরে। বৃষ্টিতে ভিজে এখনও পিচ্ছিল হয়ে আছে বারান্দার মেঝে। শুকনো কাপড় দিয়ে মুছলে কিংবা রোদ্দুরের দেখা মিললেই শুকিয়ে যাবে। সূর্যকে কৃষ্ণমেঘ আড়ালে রেখে ঘাপটি মেরে অম্বরে বসে আছে দিব্যি। এক প্রকার লড়াই চলছে তাদের মাঝে। হয়তো লড়াইয়ে মেঘ বৃষ্টি হয়ে নামবে, নয়তো দিবাকর মেদিনীদের রশ্মি বিলিয়ে উজ্জ্বল করে তুলবে প্রকৃতি। শ্রেয়া বারান্দার দরজায় দাঁড়িয়ে দেখতে পেল নুরুল চৌধুরী দুহাত পেছনে আড়াআড়িভাবে বেঁধে হাঁটাহাঁটি করছেন বিরতিহীন। ওনার পাশে বাগানের একাংশ জুড়ে নানান ফুলের গাছ। ফুলের গাছগুলো সমাপ্তি রেখা যেখানে টেনেছে সেখানে অবস্থিত একটা পেয়ারা গাছ। বেশ বড় বড় পেয়ারা ঝুলে আছে তাতে। থেকে থেকে তিনি বারংবার চক্ষু নিক্ষেপ করছেন গাছটায়। পাতার চেয়ে পেয়ারার পরিমাণে বেশি মনে হলো শ্রেয়ার কাছে। অবিলম্বে খালি রুমে ঢুকে ফিরে আসলো। শ্বশুর যদি সাত সকালে পুত্রবধূকে এলোমেলো অবস্থায় দেখেন তাহলে তা খুবই নিন্দাজনক। বলতে পারে মেয়েটা অগোছালো, অভদ্র। ফলস্বরূপ তড়িঘড়ি করে ফিরে এসে বিছানায় বসে পড়ল। ভেবে ভেবে অবাক হচ্ছে তুর্য কখন উঠল। ওকে কেন একটাবারও ডাকলো না? গেল কোথায়? রাতের অনেকখানি সময় ও ব্যয় করেছে তুর্যের কথাগুলো চিন্তা করে। ভাবল তুর্য সঠিক, কিন্তু ওর ভিত্তিটাও ফেলনা নয়। মানুষটা ওকে ভালো বা না বাসুক, নিজের দিক থেকে ভাবনাগুলো খোলামেলা করবে। 3 বছর আগে হাল ছেড়ে দিয়ে যে ভুল করেছে সেটা পুনর্বার ঘটাবে না। তুর্য ভালোবাসে না, তাই বলে ওর গলা তো চেপে ধরেনি। তাহলে তো নিজের অন্তঃপুরের অনুভূতিদের সাথে বেইমানি করবে। যা বলবে সোজাসাপটা। কাঠ দ্বারা তৈরি কারুকার্য নিমৃত আলমারি খুলে একটা কালো রঙের মাঝে লাল পাড়ের শাড়ি হাতে তুলে নিল। গোসল সেরে এসে ভেজা চুলে তোয়ালে পেঁচিয়ে বসে রইল বিবশ মুখে। কোনো কিছুই গোছাতে পারছে না ও। কাঁদতে ইচ্ছে করছে ভীষণ। এই মুহূর্তে প্রিয় মানুষের সান্নিধ্য খুবই প্রয়োজন।
হাউমাউ করে চিৎকার করে কাঁদতে পারলে কিছুটা শান্তি মিললেও হয়তো মিলতে পারে। কেন ওর জীবনে সব কিছু সহজভাবে হয় না? যাই পেতে চায় কঠিন সাধনার পরও পায় না। অভাগীদের জীবন এমনই বোধ হয়। অক্ষিকোটর ছাপিয়ে জলধারা নেমেই এলো অবশেষে। ফাতেমা চৌধুরী বসে বসে তসবি পড়ছেন চোখ বুজে। তুর্যের কথার জবাবে তখন বিমূঢ়তার বাঁখারা হয়ে পড়েন। ভীত সন্ত্রস্ত হয়ে নিরহ মুখ করে পালিয়ে যেতে চায়, কিন্তু সুযোগ পাচ্ছিলেন না, পেলেনও না। তবে ছেলে এসে বাঁচিয়ে দিলেন ওনাকে। নুরুল চৌধুরী তুর্যের পাশে বসে রহিমার কাছে চা চাইলেন। বাইরে থেকে হেঁটে ফিরেছেন তিনি। নামাজ পড়তে বেরিয়েছিলেন, রাস্তায় হাঁটলেন তৎপর বাগানে। হাঁটাহাঁটির অভ্যেসটা উনি যৌবন বয়স থেকে রপ্ত করেছেন। তখন তিনি একা হাঁটতেন না, পাশে থাকতেন ওনার প্রিয় মানুষ। সকালে সন্ধ্যায় হাঁটার নাম করে লুকিয়ে বাঁচিয়ে কত শত প্রেমময় কাব্য লিখেছেন, তা সীমাবদ্ধ থেকে যায় দুজনের মধ্যেই। সেই প্রিয় মানুষটা একটা প্রাণ রেখে গেল দুনিয়ায়, অথচ তিনি কথা দিয়েও আগলে রাখতে পারলেন না। এক বুক হতাশা মিশ্রিত নিঃশ্বাস নিঃশব্দে নাসারন্ধ্র গালিয়ে বাইরে বের হলো। গম্ভীর স্বরে বললেন, তোমার বউ উঠেছে তুর্য? কেন, বউ সমেত আমাকেও ঘর ছাড়তে হবে? সোফায় মাথা এলিয়ে বসেছিলেন তুর্য। বাবার কথায় সোজা হয়ে বসল। ছেলের ঘাড় তেরামো কথায় নুরুল চৌধুরীর চোয়া শক্ত হয়ে আসে। ফাতেমাও তসবি পড়া বন্ধ করে কান পেতে রইলেন পরবর্তী কথা শোনার অপেক্ষায়। তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন দ্বন্দ্ব একটা আজ লাগবে। বাপ ছেলে দুজনে তেরা প্রকৃতির, রকচটা স্বভাবের, মিলে গেলে খাপে খাপ। আগে গ্রামে পাশের বাড়িতে ঝগড়াঝাটি হলে তিনি কোমর বেঁধে লেগে পড়তেন উপভোগ করার জন্য, তার মতে সুন্দর দৃশ্য। কিন্তু বিয়ে বসে যখন ইট পাথরের নগরীতে পা রাখলেন, আশেপাশের মানুষের ঝগড়া চুলোচুলি দূর কান পেতে চাপা আওয়াজটাও শুনতে পান না। ওনার দ্বন্দ্ব কলহ দেখার তীব্র আকাঙ্ক্ষাটা মাঝে একবার পূরণ হয় আরিয়ানার মাধ্যমে। আরিয়ানা বাড়িতে পা রাখতে চৌধুরী বাড়ি গরম হয়ে ওঠে, আর আগুনের তেজ কমে আসতো তুর্য বাড়িতে না পা রাখলেই। দিনগুলো ভারী মজার ছিল। নুরুল চৌধুরী শক্ত কণ্ঠে বলে উঠলেন, তেরামো কবে ছাড়ছ? তোমাকে বিয়ে করতে আমি অনুমতি দিয়েছি বলে লাফ দিয়ে আমার ঘাড়ে চেপে বসবে? লেকচারারের চাকরি ছেড়ে বিজনেসে জয়েন করো। একা হাতে সামলাতে হিমশিম খাচ্ছি। আয়ুষও নিজের পেশা ছাড়তে রাজি না। আমরা দুই ভাই বুড়ো বয়সে কত করব। সে না হয় আগে থেকেই এই পেশায় নিয়োজিত, কিন্তু তুমি কেন বিজনেস ছেড়ে ছুড়ে এই পেশায় লেগে পড়লে? তুর্য নির্বিঘ্নে জবাব দেয়, কারণটা আপনার অজানা নয়। আমি মানুষের কাছ থেকে অপবাদ কুড়াতে পারবো না, লোকমুখে শুনতে পারবো না বড় ভাইকে সব কিছু থেকে সরিয়ে নিজে একা বাবার টাকা ভোগ করছি। আসল কথা তো কেউ জানে না। সমাজের মানুষ একটা কারণ পেলে হাজারো কারণ বানাতে দ্বিধাদ্বন্দ্ব বোধ করে না। একজন বলেছে পরবর্তী শতজন বলবে। যে বলেছে তার সাথেই তো ভালোই যোগাযোগ রেখেছ। নুরুল চৌধুরীর কথা শুনে তুর্য অধর কানে সে বাকিয়ে বলে, ভাই তো ভাই ফেলে দেওয়া যায় না। আমাকে হাজারটা কঠিন কথা বললেও মাথায় থাকবে মানুষটা আমার ভাই। সে দূরে গিয়েছে বলে আমিও দূরে সরে আসবো নাকি? তাহলে তার কথা ধরে রেখে আমার বিজনেস সামলাচ্ছ না কেন? আপনার সব কিছুতে প্রথম অধিকার আমার বড় ভাইয়ের, আপনার বড় ছেলের। ভাই আসুক, নিজের ভাগ বুঝুক, অবশিষ্ট থাকলে বাকিটা আমি বুঝে নেব। আর চাচার ভাগেটা সম্পূর্ণ আয়ুষ ও আয়ুষীর। তাছাড়া আমি আপনার কম টাকা নিইনি, এখনও আপনার দেয়া টাকা আছে আমার অ্যাকাউন্টে। বাড়ির বড় ছেলে অন্যের অধীনে চাকরি করছে, আমি কেন বাবার টাকায় চলবো? আর ঠিক আছে, যে ছেলে বাবা মায়ের উপর মিথ্যা আরোপ লাগিয়ে চলে যায় তার ব্যাপারে আর কিছু শুনতে চাইছি না। তোমার বউকে ডাকো, কথা আছে। তোমার মা সব বলেছে আমাকে। 3 বছর আগে মেয়েটা এই বাড়িতে পুত্রবধূ হয়ে এসেছিল। আমি ওই মেয়েটার কোনো দোষ পেলাম না, পেলাম তোমার মার, আমার মার। ছেলের কথা শুনে বিষম খেলেন ফাতেমা। রহিমা রান্নাঘর থেকে পানির গ্লাস এনে হাতে দিতে দাঁত কেলিয়ে বলে উঠল, আমি জানতাম আম্মা আপনার পানি লাগবো, লন লইয়া লন। নুরুল চৌধুরী দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠলেন, বয়স্ক মাকে সন্তান হয়ে বকাঝোকা কিংবা রাগ দেখানোর সাধ্য নেই তার। এতিম মেয়েকে বাড়ির বউ করেছে, নিঃসন্দেহে উত্তম কাজটাই করেছেন। তাই বলে মেয়েটাকে ঠকানো, এটা মানতে পারলাম না। একদিক থেকে তুর্যর প্রতি গর্ববোধ করছেন মেয়েটাকে ফিরিয়ে আনার জন্য। সমাজের চোখে বউরূপী স্বীকৃতি দিয়ে চমৎকারভাবে উপস্থাপন করেছে বিধায় আজকাল কেউ কাউকে তার প্রাপ্য সম্মানটুকুই দিতে নারাজ। মেহেরিমা রান্নাঘরের সামনে দাঁড়িয়ে সবটা শুনলেন। শ্রেয়াকে তিনি কখনো ক্ষমা করতে পারবেন না। ভয় হয় সেও যদি আরিয়ানার মতো আধভাঙ্গা পরিবারকে সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। শ্রেয়া জানালার ধারে দাঁড়ানো, বিমর্ষ মনে, স্থির নেত্রে বাহিরে তাকিয়ে। নিচে গিয়ে সবার সাথে কথা জমাতে ইচ্ছে করছে, যদিও সে অল্প স্বল্প কথা বলে। এত বড় একটা পরিবার, কিন্তু ওর সাথে কথা বলার কেউ নেই। বিয়ের পরের সকালে নাকি পরিবারের সদস্যরা নতুন বউকে ডাকতে আসে, কই কেউ এলো না। হিসাব নিকেশে সে পুরাতন বধূ, তবুও রহিমা খালার ডাক অনুযায়ী সে এখনও নতুন বধূ রয়ে গেল। অকস্মাৎ চলে
পেঁচানো তোয়ালে টান পড়তে হকচকিয়ে গেল। ধুকপুক করতে লাগে বুক। ঘাড় বাঁকিয়ে তাকাতে নিষ্প্রাণ আঁখি যুগলে বিধে তুর্য ওর অতি কাছাকাছি। সুঠাম হাতে তোয়ালে ধরে অতি নিখুঁতভাবে চুল মুছে দিচ্ছে, সযত্নে ঝেড়ে দিচ্ছে চুলের পানি। শ্রেয়া মোহগ্রস্ত নয়নে তাকিয়ে রইল, কিন্তু বহুক্ষণ ব্যাপী স্থায়ী হলো না তা। সময়ের পরিমাণটি ছিল অত্যাধিক কম, হয়তো কয়েক সেকেন্ড। তুর্যের কণ্ঠে গম্ভীরতা। এভাবে তাকালে ঘাড় সারা জীবনের জন্য বাঁকা হয়ে যাবে। মুগ্ধ হওয়ার কিছু নেই, স্বামীর দায়িত্ব পালন করছি, ভালোবাসা খুঁজতে যেও না। তীর্যক তীক্ষ্ণ তেজি কণ্ঠে শ্রেয়ার মুগ্ধ দৃষ্টি উবে গিয়ে চক্ষুকোটের একরাশ বিষাদ জড়ো হলো। শূন্য হলো মর্মদেশ। সকল যত্নে কেবল স্বামীর দায়িত্ব পালনের নিমিত্তে অবিলম্বে অন্তরাত্মা চিৎকারে বক্ষস্থল চিনচিনে করে ওঠে। অনুভূত হয় তুর্য সরে গেছে, কিন্তু যাওয়ার পূর্বে আঁচল দ্বারা ঢেকে দিয়েছে ওর উন্মুক্ত কেশ। ঘুরে দেখলো বিছানায় শটান হয়ে শুয়ে পড়েছে। ইতিমধ্যে শুয়ে পড়ল, আবার চোখের পাতে হাত রাখা। এত কম সময়ে ঘুমায় না কেউ, তা শ্রেয়ার অজানা নয়। একপাশে দাঁড়িয়ে ভাবতে লাগলো তুর্যকে ঠিক কীভাবে কথাগুলো বললে বুঝবে। ডাকলো ভয়ে ভয়ে, স্যার। এখানে স্যার নেই, আমি আছি, আমার বউ আছে, বাচ্চা কাচ্চা নেই, তবে সময় হলে ডাউনলোড হবে, রুমও দখল করবে। তুর্যের নির্লিপ্ত অভিব্যক্তিতে ভেবাচেকা খেয়ে গেল শ্রেয়া। বুঝলো অনেক মেপে মেপে কথা বলতে হবে এই লোকের সাথে, না হলে কোন দিক থেকে লজ্জার পুকুরে ধাক্কা মেরে ডুবিয়ে দেবে তা অভাবনীয়, কল্পনাহীন। রয়ে শয়ে রিনঝিনে কণ্ঠে বলতে চাইল, আমি আপনার সাথে কিছু কথা স্পষ্টভাবে বলতে চাই, সুযোগ দিলে বলবো। তুর্য হাত সরিয়ে চোখ ছোট ছোট করে তাকালো। কপালে কত শত ভাঁজ, হয়তো বোঝার চেষ্টা করছে, নয়তো চিন্তা করছে সুযোগ কি দেবে কিনা। সুন্দর গরনের মুখের অদল থেকে ঠাহর করে নিল শ্রেয়া। প্রতীক্ষিত হয়ে তাকিয়ে থাকলো জবাবে হ্যাঁ শব্দটা শুনল। তবে তুর্য সাথে আরও কয়েকটা বর্ণ শব্দ সংযুক্ত করলো। এখন না, দুপুরে নিরিবিলিতে শুনবো। শ্রেয়ার বলতে ইচ্ছে করলো, রুমে কি নীরবতার অভাব, অনটন? এত রুক্ষ কেন আপনি স্যার? ভালোবাসি বুঝে ফেলেছে বলেই রুষ্ট ব্যবহার করছেন? দরজার ঠক ঠক আওয়াজে নড়ে চড়ে উঠল ও। দরজা তো ভেজানো ছিল, তুর্য ঢুকে লাগিয়ে দিয়েছে কি? মন্থর গতিতে পৌঁছে খুলতেই দেখে প্রিয় লাল একটা শাড়ি পরে ঘোমটা দিয়ে একগাল হাসি নিয়ে উপস্থিত, সঙ্গে আয়ুষী। দুজনেই ওকে ঠেলে রুমে উকি দিয়ে তুর্যকে শোয়া অবস্থায় দেখে যেই প্রশ্নটা করলো তাতে লজ্জায় কেঁপে উঠল শ্রেয়া। চাপা সরে বলল, কী ধরনের প্রশ্ন প্রিয়? শুনবেন উনি? ভাসুর আর যাকে নিয়ে এমন কথা বলছিস নির্লজ্জ মেয়ে। প্রিয়র নরম ওষ্ঠ জুড়ে হাসি খেলে গেল। শ্রেয়াকে টেনে রুমের বাইরে আনতে শুনতে পায়, আমার বউকে প্রশ্ন করে মেরো না আবার, বেচারি অনেক লাজুক ও ভীতু টাইপের। লজ্জায় মাথা কেটে যাওয়ার উপক্রম শ্রেয়া। প্রিয় ও আয়ুষী তুর্যের কণ্ঠ শুনে দমে গেল। পর মুহূর্তেই শ্রেয়ার দিকে তাকিয়ে হাসি চেপে রাখার আপ্রাণ চেষ্টা করে। বিফলে গেল না প্রয়াস। দরজা বাহির থেকে টেনে ভিড়িয়ে দেয় শ্রেয়া। প্রিয় ফিসফিস করে বলে, আমি তো ঠিকই বলেছি, রুম থেকে বের হসনি না? মনে হয় না স্যার তোকে বের হতে দিয়েছে? দেখলি না এখন কেমন করে বলল? ইস, কি ভালোবাসা! আর আমি তোর বান্ধবী ছিলাম, থাকবো, সো আমার একটা হক আছে। চল আয়ুষীর রুমে চল, গোপন কথাগুলো সেরে নিই। শ্রেয়া সাদামাটা বাক্য, যাব না। চুপ থাক বলে টেনে টুনে আয়ুষীর রুমে নিয়ে গেল প্রিয়। তুর্যর রুমের সাথেই ওর রুমটা। আয়ুষীকে বলল, তুমি একটু আমার জন্য পানি নিয়ে আসবে? অধৈর্যরা প্রশস্ত করে আয়ুষে চলে গেল। শত হোক প্রিয় ননদের সামনে তার ভাইয়েদের কথা বলতে পারবে না। কেমন যেন লাগে। আয়ুষে প্রস্থান ঘটাতে তার কণ্ঠে প্রবল উৎকণ্ঠা। স্যার তোকে খুব ভালোবাসে তাই না শ্রেয়া? রাতে অতীত নিয়ে কিছু বলেছে? তুই খুশি তো এখন? শ্রেয়া মনের বিরুদ্ধে গিয়ে মস্তিষ্কে সাড়া মেনে নিল। মাথা নেড়ে হ্যাঁ বলল, হাসল স্মিত। সাথে সাথে প্রিয় ওর শাড়ির আঁচল কিছুটা টেনে গলার নিচের অংশ হতে সরিয়ে লাজুক ভঙ্গিতে বলে, এটাই আমাকে ওকে দিয়ে জানান দিচ্ছিল, স্যার তোকে আপন করে নিয়েছে। প্রিয়র চাহনি অনুসরণ করে নিজের গলার নিচে বুকের ঠিক উপরের অংশে চোখ রাখল। ভালোভাবে দেখতে না পেরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিমিষে রক্ত হিম হয়ে গেল। বুকে বজ্রপাত পড়ল যেন, কামড়ের গাঢ় চিহ্ন। শ্রেয়ার নিশ্চল চাহনি আয়নার দিক। কথার স্বাধীনতা কিছু সময়ের জন্য হারিয়ে গেল। বিশুদ্ধ বর্ণনা দিচ্ছে কামড়ের দাগটা, কারো কাছে আসার, তীক্ষ্ণ দাঁতে ওর কোমল ত্বক ছুঁয়ে দেওয়ার বিবৃতি। দৃষ্টির নড়চড় হলো। আর একটু গাঢ় দৃষ্টি আঁখিপাত করতে চক্ষুগোচর হয় রংলেপন। রক্ত জমাট বেঁধে লালের প্রলেপ পড়েছে কামড়ের অংশে। এতক্ষণে মনে পড়ে যায় এই কারণবশত গোসলের সময়টা পানির সংস্পর্শে গলার নিচের অংশে জ্বালা করছিল অত্যধিক। কিন্তু মাথায় সহস্র চিন্তার বিচরণ ছিল বলে খেয়ালই করেনি। তাছাড়া আরেকটা কথা মন পিঞ্জেরায় বন্দি হতে অন্তঃস্থল কেঁপে ওঠে শ্রেয়া। ভোর হবে নাকি গহন রাত্রি ওর সঠিক জানা নেই, তবে
হঠাৎ তার তীব্র ব্যথা অনুভব করেছিল ঘুম ঘুম অবস্থায়, কিন্তু চোখের পাতায় যে আধার হয়েছিল তা সরিয়ে দেখা হয়নি আর কিছুই। তারপর কি হলো, কে কামড় দিল, তাতে এমন বেশ সন্দিহান সে। ছোটকাল থেকেই গাঢ় ঘুমের অভ্যেস। কক্ষে হাজারো শব্দ খেলা করলেও সহজে ঘুমটা ভাঙে না। অভ্যাসবশত পূর্ণ হলে আপনি আপনি জেগে ওঠে ও, হয়তো অন্য কারো সাহায্যে। পরিণামে জ্বলন বেদনা ভুলে ঘুমে মাতাল হয়ে পড়ে। হুট করে মাথায় চেপে বসে তুর্যের নামখানা। শত শত অনুভূতিতে থমকে যায় শ্রেয়ার হৃদযন্ত্রের ক্রিয়া প্রতিক্রিয়া। চোখের দৃষ্টি নিম্নে মেলে ধরে, জোরালো নিঃশ্বাস ছাড়ে। না, কখনোই তুর্য এমন করবে না। সে তো তাকে প্রেমের চোখে আঁকে না, কেবল মর্যাদা দেয় স্ত্রী রূপে। নিজ থেকে কথার তালে বুঝিয়ে দিয়েছে, স্পষ্টত প্রেম মিশিয়ে না, ছুঁয়ে কাছে টানবে না কখনো। যা হবে, যা করবে তা শুধুই স্বামীর দায়িত্ব পালনে। কোনো কালেই স্বামীর রূপে প্রেমিক হয়ে উঠবে না। কিন্তু এ দাগের উৎপত্তি কোথা থেকে, তাই ঠাহর করতে পারছে না ও। প্রিয় পেছনে এসে দাঁড়িয়েছে, ভ্রূনাচে উৎফুল্ল কণ্ঠে বলে, আমার খুব ভালো লাগছে। উল্টো বাসর রাতে চিন্তা করছিলাম স্যার তোকে সম্পূর্ণভাবে মেনে নেবে কিনা। এখন অনেক অনেক শান্তি লাগছে। আমরা ভাগ্যবতী শ্রেয়া, দুজনেই দুটি সুদর্শন প্রেমিক পুরুষ পেয়ে গেলাম। দুই বান্ধবী এখন যা। প্রতি উত্তরে শ্রেয়া ম্লান হাসে, সতর্কতার সহিত ঢেকে নিল ক্ষতস্থানটি। পাছে যদি কারো চোখে পড়ে যায় সেই জন্য। ভেজা চুলগুলোর উপরে ঘোমটা জড়িয়ে দেয়, কণ্ঠ নরম তেজহীন। একটু সরম কর প্রিয়। রাতারাতি কেমন নির্লজ্জ হয়ে গিয়েছিস। জামে করে দিয়েছে প্রিয়র নির্বিকার অভিব্যক্তি। শ্রেয়ার চোখ ছানা ভরা। প্রিয়র কথাতে নয়, দরজায় দাঁড়ানো আয়ুষীকে দেখে। মেয়েটা শুনে ফেলেছে বোধ হয়। কেমন মিটমিট করে ঠোঁট যুগল চেপে হাসছে। গলা ঝাড়ল ও। আয়ুষের দিকে তাকিয়ে ওঠানো সরে ডাকে, ওইখানে দাঁড়িয়ে আছো কেন, আসো। আয়ুষের আনন্দিত গলা ও নির্লিপ্ত জবাব, ভাবিদের গোপন কথা শুনছিলাম। প্রিয় ও শ্রেয়া একে অপরের দিকে তাকিয়ে লজ্জায় লাল নীল হয়ে যায়। আয়ুষী ওদের দুজনের এক হাত করে দুটো হাত টেনে ধরে বলল, মা নিচে নিয়ে যেতে বলেছে তোমাদের। নাস্তার টেবিলে উপস্থিত হতে হবে 3 মিনিটে। চলো চলো। অবনত মস্তকে প্রিয় শ্রেয়া নিচে আসে আয়ুষের সঙ্গে। মাথা উঠিয়ে দেখার সাহস পাচ্ছে না। শ্রেয়ার ভয় করছে। সবাই কীরূপ ব্যবহার করবে ভাবছে। বিশেষ করে তুর্যের বাবার কথা চিন্তা করছে। সবার সঙ্গে পূর্বে একটু একটু কথা হলেও ওনার মুখোমুখি কখনো হয়নি সে। দেখে গম্ভীর ধাঁচের লোক তা আজ করে ফেলে। ত্রিহার কণ্ঠস্বরের আওয়াজে হেঁটে ডাইনিং টেবিলের কাছাকাছি আসলো। সালাম দিল সবাইকে উদ্দেশ্য করে। কে আছে কারা আছে দেখেনি শ্রেয়া, তবে আন্দাজ করে নিল সকলের খাবারটি টাইমে অবশ্যই পরিবারের প্রত্যেক সদস্য থাকবে। গমগমে স্বরে কেউ একজন ওর সালামের জবাব দিয়ে বলে, বসো। কণ্ঠটার সাথে আগে কখনো পরিচিত হয়েছে বলে মনে হয়নি শ্রেয়ার। জড়তা সংকোচ নিয়ে দৃষ্টি তুলে তাকায়। প্রথমে অবলোকন করে নুরুল চৌধুরীর চেহারা। তৎপর দেখে ওনার পাশের চেয়ারে ওনার অর্ধাঙ্গিনী মেহেরিমা চৌধুরী। সালামের জবাবটা নুরুল চৌধুরী দিয়েছেন, বুঝতে বেগ পোহাতে হলো না ওর। ত্রিহার দাঁড়াতে চেয়ারে বসতেই ওর পাশের চেয়ার টেনে বসলো তুর্য। আজকালকার মেয়েরা স্বামী ছাড়াই খেতে বসেছে, বাহ, এটাও শেখাতে হবে আমার। আচমকা গাম্ভীর্য মিশ্রিত স্বরে চাপা কথায় ঘাট আলতো বাকিয়ে চাইল শ্রেয়া। তুর্য প্লেটে পরোটা নিয়ে একটু একটু ছিঁড়ে খাচ্ছে। চোখে মুখে গম্ভীরতা, একবারও ফিরে তাকাচ্ছে না। এখন যেন খাওয়াটাই অতীব জরুরি। অথচ সেকেন্ড সময় আগে একটা বাক্য শুনিয়ে দিল, এই ছেলের মতিগতি বুঝতে যদি কোনো ক্লাস করানো হয় তাও নির্দ্বিধায় মনোযোগ সমেত করবে ও। শ্রেয়া নিজের প্লেটে শ্বশুরকে পরোটা তুলে দিতে দিতে থমকে যায়, স্তব্ধ হয়ে পড়ে চোখজোড়া। নুরুল চৌধুরী আরও একটা পরোটা দিয়ে বললেন, খাবার টেবিলে মনোযোগ সহকারে খাবার খাওয়া উচিত, খাও। কখনো ভাবিনি ও যে কথা বলবেন তিনি। সবার দিকে তাকিয়ে দেখে সবার উৎসুক দৃষ্টি ওর দিকেই নিবদ্ধ। কেবল দুটো মানুষ বাদে, প্রথমজন তার স্বামী ও দ্বিতীয়জন শাশুড়ি। মেহেরিমা তাকিয়েছিল এক পলকে, তবে সেটা ছিল তীক্ষ্ণ রোষপূর্ণ চাউনি। অল্প স্বল্প খেলো। পেটটা গুড়গুড় শব্দ সৃষ্টি করছিল বারংবার। কারো কর্ণকুহর হবার আগে দমানোর জন্য পেটে পরোটা চালান করে। সবার খাওয়া শেষ হওয়ার পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় ও। রহিমা পান খাওয়া লালচে দাঁতগুলো প্রদর্শন করে বলল, বসার ঘরে চলো নতুন বউ, বড় সাহেব তোমার কি যেন বইব। শ্রেয়া ভীতিগ্রস্ত হয়ে পড়ে, বুকটা কেঁপে ওঠে। ড্রিম ড্রিম শব্দ তুলে না জেনে কী বলে নুরুল চৌধুরী। ছোট ছোট পা ফেলে রহিমার সাথে আসে। সোফায় সারিবদ্ধভাবে বসে আছে সকলে। ভাবে মনে হচ্ছে সালিশ বসেছে, বিচারক নুরুল ও অপরাধী শ্রেয়া। অসহায় দৃষ্টিতে চাইতেই দেখে তুর্যও বসে আছে। একটা নিউজ পেপার প্রশস্ত করে ধরে রেখেছে মুখের সামনে, যার দরুন চেহারার আকৃতির দৃষ্টি বোঝা মুশকিল। শ্রেয়ার পা শক্তিহীন হয়ে দেহ টলটলে পড়বে অবস্থা।
ভরসাযোগ্য কোনো মানুষ খুঁজে পাচ্ছে না সে। ইশারায় বলবে, দুর্বল হয়ে পড়ছে কেন? আমি আছি না। অভাব বোধ করে অনতিবিলম্বে দীর্ঘ নিঃশ্বাস মুক্ত করতে চায় সে, কিন্তু ভয় ও মানুষের সমাগমে পারে না। নুরুল চৌধুরীর কণ্ঠস্বর কর্ণধার হওয়া মাত্র সোফায় বসলে ওনার আদেশ মোতাবেক, ঠিক প্রিয়র সান্নিধ্যে। সঙ্গে সঙ্গে তিনি আবারও মুখ খুললেন। শুনেছি তুমি আমাদের এতিমখানায় বড় হয়েছ। আমার মা তোমাকে সেখান থেকে পছন্দ করে বউ করে আনে। তার পরের দিন তুমি স্বামী পাগল বলে পালিয়েছিলে। ভয়ে পালিয়েছিলে নাকি ইচ্ছে করে? শ্রেয়া নির্বাক, জানতো এমন প্রশ্ন ওর পিছু ছাড়বে না। চোখ বুজে চুপ রইল অনেকক্ষণ। এই কথাগুলো শুনলে ওর ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। নিজেকে সংবরণ করে জবাব দেওয়ার চেষ্টা করে, কণ্ঠস্বর নিষ্প্রভ, ভয়ে। নুরুল চৌধুরী মুখের কাঠিন্যতা বজায় রেখে বললেন, এটাই স্বাভাবিক। তোমাকে আমার পরিবার ঠকিয়েছে, তার জন্য আমি লজ্জিত। তবেও একটা কথা বলবো, বাড়ির বউ যখন হয়েছ, সংসার ভাঙার নয় বরং গড়ার চেষ্টা করবে। তোমার মতোই কেউ একজন সরলতার সুযোগ নিয়ে আমার সংসার অর্ধেক ভেঙে দিয়ে আমার কলিজা ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তুর্যের চোয়াল শক্ত হয়ে এলো। তুর্যের চোয়াল শক্ত হয়ে এলো। পেপারটা ছুঁড়ে মেরে সম্মুখে রাখা ছোট্ট টেবিলটার দিক। কণ্ঠনালী রাগে শক্ত হয়ে ওঠে তার। আপনি আমার বউয়ের সাথে নরম গলায় কথা বলুন বাবা। নুরুল চৌধুরী তেতে উঠলেন। আমি কি খারাপ কথা বলেছি? হ্যাঁ, সবাইকে এক পাল্লায় কেন মাপবেন আপনি? সহজ সরল চেহারার মেয়ে মানেই খারাপ, ধারণা পাল্টান। আমি বলিনি তোমার বউ তেমন। শ্বশুর হিসেবে উপদেশ দিতে পারবো না? পারবেন, তবে মায়া দেখিয়ে। আমার বউ যদি কখনো আপনার সংসার ভাঙার চেষ্টা করে, তাহলে ভাইয়ের মতন আমি সহ্য করব না, একদম মেরে পুঁতে দেব। কিন্তু আমি জানি ও কখনো এমনটা করবে না। ওকে আদর করে কথা বললে আমি খুশি হব। বাবা মায়ের স্নেহ পায়নি ও। আপনারা ওকে সেটা দিলে আপনাদের জন্য জীবন দিতেও দুবার ভাববে না, তা আমার দৃঢ় বিশ্বাস। সবাই চুপচাপ ভঙ্গিতে বাবা ছেলের তর্ক দেখছে। তাছাড়া উপায় নেই। শ্রেয়ার অত্যন্ত কষ্ট হচ্ছে এসব দেখে। প্রিয়র হাতে হাত রেখে মলিন মুখে বসে রইল। শ্বশুরও ওকে দেখতে পারে না। দোষী বলে সাব্যস্ত করেনি, তবে অন্য কোনো কারণে হয়তো। নুরুল চৌধুরী গলা ঝেড়ে বললেন, আমার কাউকে কষ্ট দেওয়ার ইচ্ছে নেই। আমি শুধু চাই আমার পরিবার যেন না ভাঙে, তাই দু একটা কথা বলা। আসি। কথাগুলো বলে তিনি বেরিয়ে আসলেন। মেহরিমা আসলেন পিছু পিছু, কিন্তু তাকে অগ্রাহ্য করে গাড়িতে বসলেন। গত রাত থেকে কথা বন্ধ করে দিয়েছেন স্ত্রীর সাথে। জীবনে হারিয়ে হারিয়ে তিনি আজ পাষণ্ড হয়ে উঠেছেন। শ্রেয়াকে অভদ্র খারাপ মেয়ে মনে হয়নি, কিন্তু বিশ্বাসও করতে পারছেন না। তাই আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিলেন, যেন পরবর্তীতে পরিবারের কোনো দুঃখের কারণ সে না হয়। বিছানার এক কোণে বসে বসে শ্রেয়া শ্বশুরের কথাগুলো মনে মনে আওড়াচ্ছে বারবার। মানুষটাকে কঠোর লাগেনি, কঠিন হবার অভিনয় করছিল যেন, কিন্তু কী কারণে? আর তুর্য ও তার বাবার মধ্যে অন্য কোনো ব্যক্তিকে নিয়ে কথা কাটাকাটির সূচনা ঘটেছিল। কোনো প্রকার শক্তি খরচ না করে শ্রেয়া ধরে ফেলে সবটা তুর্যর বড় ভাই, কী যেন নাম, তুহাস, ও তার বউয়ের সাথে জড়িত। কী এমন হয়েছিল যার ফলে পরিস্থিতি এরকম হয়েছে? হিমেল হাওয়ার কক্ষের সাদা পাতলা পর্দাগুলো উড়ছে। সুরসুর করে এসে ছুঁয়ে দেয় শ্রেয়ার আধো ভেজা উন্মুক্ত কেশ। সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে সামনে তাকাতে সৌষ্ঠবপূর্ণ দেহের মানুষটাকে দেখে পেট মোচড় দিয়ে ওঠে। প্রগাঢ় দৃষ্টিতে তুর্য চেয়ে আছে। কপাল কুঁচকে ধারালো কণ্ঠে প্রশ্ন করে, কী ভাবছ? তৎক্ষণাৎ শ্রেয়া কম্পনরত কণ্ঠে এলোমেলো বাক্যে উত্তর সাজায়, ভাবছি কিছু না। তুর্যের কপালে বলি রেখার ভাঁজ পড়ল। দ্রুত বেগে এসে সুঠাম দেহখানি এলিয়ে দেয় শ্রেয়ার পাশে। ঘাড় হালকা কাত করে গম্ভীর স্বরে বলল, আমার পা টিপে দাও তো। শ্রেয়া হতভম্ব, ভুলভাল শুনছে কি? কিন্তু না। তুর্য গর্জে উঠল পুনশ্চ, ঠিক কতবার বলতে হবে? বউ বানিয়ে এমনি এমনি আনিনি, প্রতিসেবা করো। ধরে নাও তুমি আগেকার যুগের অবলা নারী। নাও স্টার্ট। হন করে বিছানা ছাড়ল শ্রেয়া। তুর্যের পায়ের কাছে আসতে মেয়েটার হৃদস্পন্দন থেমে যাওয়ার অভিপ্রায়। তেষ্টা পেয়ে বসে, ধবধবে ফর্সা পায়ে কালো কালো গ্লোমোস। দুর্বল হাত দুটো বাড়িয়ে গুটিয়ে নেয়। আর চোখে তুর্যের দিকে চাইতে অক্ষিপটে ভেসে ওঠে তুর্যের কঠিন মুখভঙ্গি। নিরুপায় হয়ে ভয়ে ভয়ে হাত দেয়, চাপ দিতে থাকে আস্তে ধীরে। তখনই শোনা গেল রাগান্বিত কণ্ঠস্বর, শরীরে শক্তি নেই? মনে হয় তুলে উড়ে এসে ছুঁয়ে যাচ্ছে আমার পা। তোমার শক্তির পরখ করে যা বুঝলাম, আমার ভবিষ্যৎ অন্ধকার। অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করে তুর্য রুম ত্যাগ করে। বুকে হাত দিয়ে থম মেরে বসে থাকে শ্রেয়া। শ্বাস ফেলতে ফেলতে বিছানায় মাথা এলিয়ে বসে। তখনই হাতে প্লেট নিয়ে ঘরে ঢোকে তুর্য। শ্রেয়ার দিকে বাড়িয়ে দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, তাড়াতাড়ি খেয়ে শেষ করবে। প্লেট ভর্তি গরম ভাত ও তরকারি। শ্রেয়া ঢোক গিলে মুখ থেকে অস্ফুট স্বরে মনের ভাবনা বাহিরে উন্মুক্ত হয়, এত ভাত খেতে পারবো না স্যার। তাহলে আমাকে গিলে খাও। পারবে? হয় ভাত নয় আমি, কোনটা? তুর্য নাকি ভাত? অবশ্যই আমি বেশি টেস্টি। দাঁতে দাঁত চেপে বলে উঠল তুর্য। শ্রেয়ার কর্ণে আগুন জ্বলছে, হাত চলছে ভাতের প্লেটে। লজ্জা শরীরের ভাজে ভাজে স্পর্শে
করে শিহরণ জাগিয়ে তুলেছে। যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া চালিয়ে শেষ করার আপ্রাণ চেষ্টা। কোনো মতে ভাতগুলো গিলে আঙুল চেটেপুটে দাঁড়িয়ে পড়ল। প্লেট রেখে হাত ধুয়ে আসে। তুর্য বালিশে মাথা ঠেকে আছোয়া হয়ে বসে একটু একটু করে এগিয়ে গিয়ে আহত স্বরে জিজ্ঞেস করলো, পা টিপে দেবো স্যার? চট করে উঠে দাঁড়ায় তুর্য। চলে আসে শ্রেয়ার স্বর্ণ কেটে। অন্তিকরণের বেসামাল ধুকপুকানিতে শ্রেয়া পিছিয়ে যেতে চায়, কিন্তু পারে না। তুর্য ক্রমশ ঝুঁকে আসলো ওর গলার কাছে। তুর্যের তপ্ত নিঃশ্বাস ঢেউ সৃষ্টি করে সমগ্র সত্তায়। উথাল পাথাল ঝড় বইছে ভেতরে। কামড় দিল কে? এত গভীর প্রেমের বিষ কে ছড়ালো? শ্রেয়া লজ্জায় কোঁকড়ে যায়। জড়সড় হতে চায় জীর্ণ শীর্ণ দেহটা। বাখারা হয়ে মাথা নাড়ে, অর্থাৎ জানে না ও। তৎপরে দেখতে পায় তুর্যের ওষ্ঠে ফিচেল হাসি। ঝুঁকে থাকা অবস্থায় আফসোস করে, এর জন্যই রহিমা খালাকে বলেছিলাম আমি আসার আগে রুম ভালোমতো পরিষ্কার করতে। কিভাবে করেছে কে জানে। ইঁদুরগুলো সুন্দরের মোহে পড়ে আমার সম্পদে হস্তক্ষেপ করলো। সর্বনাশ করলো তোমার। শ্রেয়া যেন আকাশপথ ভুলে ধরণীতে ধপ করে ছিটকে পড়লো। অবাক কণ্ঠে বলে উঠল, ইঁদুর? তুর্য সরে এসে ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করতে করতে জবাব দেয় গাঢ় সরে, ভেবো না বড়লোকের বাসায় ইঁদুর কোত্থেকে আসবে। কত দিক থেকে যে চলে আসে টেরও পাবে না। ইঁদুরকে এভাবে আকৃষ্ট করলে নিজের প্রতি উদমঙ্গ দেখো প্রতি রাতে না আবার কামড় দেয়। তুর্য ফার্স্ট এইড বক্সটা এনে বিছানায় রাখলো। গম্ভীর কণ্ঠে বলল, নাও মেডিসিন লাগাও, নয়তো ইনফেকশন হতে পারে। শ্রেয়া স্থির, নড়ছে না। মাথায় তুর্যের উচ্চারিত এক একটা শব্দ ঘুরপাক খাচ্ছে অনবরত। সত্যি ইঁদুর অমন করে কামড়াতে পারে, নাকি গম্ভীর মুখ ওই লেকচারার হেয়ালি করছে ওর সাথে? বোকা বানাতে চাইছে হয়তো। এমনিতেই শৈশবকাল থেকে ভীষণ বোকা ধাঁচেরও। এটাকে ঠিক বোকা বলে না। বিষয়টা হলো এমন, যাই হয়ে যাক চুপচাপ থেকে সহ্য করা এবং অতিরিক্ত না ঘাটানো। এটাই ওর চারিত্রিক বৈশিষ্ট্য। তুর্য কী করে জানলো ওর খালি গা পেয়ে কামড়ে দিয়েছে? সে দেয়নি তো? মনে মনে আবোল তাবোল ভাবছে শ্রেয়া। হিসেব মেলাতে পারছে না ঠিক। তুর্য কামড় দিলে কিংবা স্পর্শ করলে সরাসরি প্রকাশ্যে করতে পারে। এভাবে লুকিয়ে চুরিয়ে করার প্রয়োজন নেই। তাহলে ধরে নিবে ইঁদুর কামড়ে দিল। ভয়ে কলিজা ছোট্ট হয়ে এলো শ্রেয়ার। ইঁদুরের দাঁত নিশ্চয়ই ধারালো তীক্ষ্ণ, কেমন রক্তাক্ত করে দিল। তুর্য শ্রেয়ার কোনো সারা শব্দ না পেয়ে রোষপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল। মেয়েটা শাড়ির আঁচল হাতের মুঠে পুরে চিন্তায় মগ্ন হতে ফর্সা চেহারা স্পষ্ট। ধ্যান ভঙ্গ করতে চাপা গর্জন করে, মিসেস শ্রেয়সী। শ্রেয়া হক চকালো। তড়িঘড়ি করে চাইলে সামনে দাঁড়ানো তুর্যের দিকে নম্র গলায় বলল, জি। রাগের চোখ দুটো লাল রূপ ধারণ করল তুর্যের। এই মেয়েকে সে কখন থেকে ডাকছে, আর এতক্ষণে সাড়া দিল। দাঁতে দাঁত চেপে বলল, কোন দুনিয়ায় আছেন? কাইন্ডলি আপনি এদিকে আসবেন, নাকি আমি কাছে যাব? শ্রেয়া থতমত খেয়ে গেল। তুর্যের কণ্ঠে রাগের আভাস। গুটি গুটি পায়ে কয়েক কদম অগ্রসর হলো ও। থামল তুর্যের থেকে দূরত্ব রেখে। মুহূর্তে শ্রবণেন্দ্রিয় হলো লৌহস্বরের হৃদয় নিংড়ানো বাক্য, আঁচলটা সরো। অপ্রতিভ হয়ে পড়ে নিমেষে। বিব্রত দৃষ্টি মেলে ধরে। প্রশ্ন করার ভাষায় প্রায় দুস্থিতি। কোনোরূপ দ্বিরুক্তি করতে পারছে না, শুধু বলল, স্যার। আঁচল সরাতে বলেছি, ফেলে দিতে বলিনি। না সরালে চিকিৎসা হবে কেমন করে? তাছাড়া ভোর রাতে তো পুরো খোলামেলা হয়ে ঘুমাচ্ছিলে, তখন লজ্জা লাগেনি? তোমার আঁচল তখন আমার পিঠের নিচে গড়াগড়ি খাচ্ছিল। ট্রাস্ট মি, বহু কষ্টে সম্পূর্ণ বস্ত্রহীন করার চিন্তাভাবনা সংবরণ করে ঢেকে দিয়েছি তোমাকে। দূরত্ব রেখে কথাগুলো বলল তুর্য, কণ্ঠে পরিহাস। শ্রেয়া একের পর এক ঝটকা সইতে পারল না। পরাজিত হয়ে দেহের ভার সামলাতে বসে পড়ল বিছানায়। ছি, ঘুমের ঘরে আঁচল সরে শেষ পর্যন্ত যার কাছ থেকে মান সম্মান বাঁচানোর চেষ্টা করেছিল তার কাছেই গেল। আবার সেই ব্যক্তি ওকে ঠিকঠাক করে দিল। কেন আঁচলের কাহিনী পিছু ছাড়ে না? একবার বাতাসে নিচে পড়ে, আরেকবার ঘুমের ঘরে তুর্যের পিঠের নিচে চলে যায়, আবার এখন ভাত খাওয়ার সময় কিঞ্চিত সরে যায়। ফলস্বরূপ তুর্যের ইগল চোখের পাতায় বিধে দগদগে কামড়ের চিহ্নটা। এই লজ্জিত কাণ্ডগুলো তার সামনেই কেন হচ্ছে, যে কিনা ওর প্রতি ভালোবাসার চোখে তাকায় না? তুর্য বিছানায় বসলো শ্রেয়ার পাশাপাশি। ফার্স্ট এইড বক্স খুলে হাতে তুলো নিয়ে তাকে স্যাভলন লাগিয়ে দিল। কাট কণ্ঠে আদেশ করে, চোখ বুঝো। কেন স্যার? চোখ ছোট ছোট করে প্রশ্ন করলো শ্রেয়া। কণ্ঠনালী কাঁপছে তরতর করে, সেই সঙ্গে চিকন চাকন দুই অধৈর্যকর। তুর্যের ভ্রু কুচকে চেয়ে রইল কয়েক পলক, ললাটে ভাঁজ তিনটি। কণ্ঠ নরম করে বলে, একটু পরে তো লজ্জায় লাল নীল বেগুনি হয়ে আপনি চোখ বুজে ফেলবে। তাহলে এখন বুঝতে সমস্যা কোথায়? আমি তোমাকে কথা দিয়েছি স্বামীর দায়িত্ব একদম 100তে 100 পালন করব। পরে যদি ক্ষতটার অবস্থা আরও খারাপ হয় তাহলে আমার বিরাট লস হবে। তোমার স্কিন এত মোলায়েম, একটুতেই এমন, না জানি পুরোতে আমার জেল খাটতে হয়। অতর্কতে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করলো শ্রেয়া। ঠোঁট জোড়া নড়ে উঠল অল্প স্বল্প ক্ষীণ। মানে?
তোর নির্বিকার নিরলস জবাব, ইঁদুর তোমাকে প্রতি রাতে কামড়ে ক্ষতবিক্ষত করলে তুমি সহ্য করতে পারবে বলে মনে হয় না, পরে দোষ পড়বে আমার উপর। মানুষ বলবে আমি এ হাল করেছি, কিন্তু মোটেও তো তোমার ধারে কাছে আসিনি আমি। এটুকুতে এমন অবস্থা, আমি ভাবছি কোনো একদিন তোমাকে ভালোবেসে ফেললে বাচ্চা ডাউনলোড প্রক্রিয়া কতটা ভয়ঙ্কর হবে। শ্রেয়া স্তব্ধ। কথার পেছে যদি কাউকে কপোকাত করতে হয় তাহলে নিঃসন্দেহে ওর সামনে নিকটস্থ বসা সুঠামদেহী সুদর্শন পুরুষটা জিতে যাবে। বিছানার চাদর আঁকড়ে ধরে আঁখি পল্লব মিশিয়ে নিল ও, বুঝে ফেলল চক্ষু দেয়। ঠোঁট দুটো লজ্জার নার্ভাসনেসের দাপটে কম্পমান। শ্বাস প্রশ্বাস চলছে তীব্র গতিতে, ক্ষণে ক্ষণে। কিছুক্ষণে নীরবতার প্রহর কাটে, নিমেষে শিরা উপশিরায় তড়িৎ বেগে কিছু একটা ছুটে যায়। অনুভব করে দেহের তাপমাত্রা বেড়েছে, ক্ষতস্থানের নরম কিছুর গম্ভীর স্পর্শ। অতীব গাঢ়তা, তুলার। জলে জলে নিজে কেন তাহলে? মনেই হয়নি তুলার, অন্য কিছু ছিল। ভাবতেই মুখ দিয়ে আহ শব্দটা বেরিয়ে আসে, জ্বলে ওঠে। হাত বাড়িয়ে অস্থির হয়ে খামচে ধরল তুর্যের বলিষ্ঠ হাত। জ্বলছে স্যার। তুর্য হাতটা সরিয়ে নিজের অপর হাতে মুষ্টিমেয় করে নিল। ফু দিল কাছে এসে। শ্রেয়া নিজেকে শক্ত রাখতে পারছে না, বলল তাড়াতাড়ি শেষ করুন। বলার সঙ্গে সঙ্গে দ্রুত পদে অয়েন্টমেন্ট লাগিয়ে উঠে দাঁড়ালো তুর্য। শ্রেয়া আঁচলটা উঠাতে গেলে কণ্ঠে গভীরতা এঁটে বলে উঠল, থাকুক, আমি এসি বন্ধ করে ফ্যান ছেড়ে দিচ্ছি। কথা মতন কাজটা করে তুর্য বেরিয়ে গেল রুম থেকে। এতক্ষণে উপযুক্ত সময় পেল শ্রেয়া ভালো করে নিঃশ্বাস ফেলার। বক্ষস্পন্দনের গতি নিয়ন্ত্রণ হারা, এত মাদকতা মেশানো কেন তুর্যের চাহনি? চুম্বকের ন্যায় আকৃষ্ট করে বারংবার। মুখ ফুটে বেরিয়ে আসতে চায়, আমি আপনাকে ভালোবাসি স্যার, আমাকে একটাবার বুকে মিশে নেওয়া যায় না? ফাতেমা চৌধুরী লাঠি ভর করে রান্নাঘরের কাছে এলেন। রহিমা গুনগুন করছে আর সবজি কাটছে। মেহেরিমা এসে পাশে দাঁড়িয়েছে ওনার। কাজ সন্ধ্যায়, আবার বাড়ি ভর্তি হবে মেহমান। কাল বউ ভাত, তাই ব্যস্ত হাতে রহিমা, ত্রিহা, বাকি কাজের লোকেরা রান্নার আয়োজনে নিমজ্জিত। মেহেরিমা শাশুড়ির পাশে দাঁড়িয়ে মলিন সুরে বললেন, আমার কিছু লাগবে? আমার গরম ভাত। তোমরা কি ভুইলা গেছ এখন সময় আমি ভাত খাই? কই ভাত কই আমার? চেঁচিয়ে বললেন ফাতেমা। রহিমা ওনার মতন উঁচানো স্বরে বলে, আম্মা আপনার লেগে যে ভাত রাঁধছিলাম ওটি তো তুর্য বাবা লয়ে গেছে, এখন আবার বসাইছি, কুদ্দুর দাঁড়ান। মেহেরিমা সন্দিহান দৃষ্টি চেয়ে বলে, এ সময় তো কেউ ভাত খায় না, শুধু আম্মা খায় বলে ওনার জন্য অল্প করে রান্না করা হয়, সবার জন্য দুপুরের দিকে রান্না করা হয়। আর তুর্য কখনোই খায় না অসময়ে। তাহলে? রহিমা বলতে চাইছে না, উনি ভালো বুঝেছেন মেহেরিমা শ্রেয়াকে পছন্দ করে না, তাই কৌশলে এড়িয়ে গিয়ে বলল, আমি জানি না, তুর্য বাবাই কইতে পারবো, আমি এত ঘাটি নেই। মেহেরিমার সন্দেহ হচ্ছে। নাস্তার টেবিলে দেখেছে শ্রেয়া শুধু একটা পরোটার অর্ধেক খেয়েছে। যা বোঝার সে বুঝে নিল। শেষমেশ ওই মেয়েটাকে তার ছোট ছেলেটা সরিয়ে দিচ্ছে, নিজের আঁচলে বেঁধে ফেলেছে। অহমিকা যথেষ্ট ভালো মেয়ে ছিল, কখনো এমন করতো না। বিষাদে ভরে ওঠে মনটা। শ্রেয়াকে ধরে চড় মারতে ইচ্ছে করছে ওনার, কিন্তু তুর্যের জন্য হাত দুটো গুটিয়ে রাখতে হয়। স্বামীর ছেলে দুজন, কার কেউই ওনার সঙ্গে কথা বলছে না ভালো মতন। কাজের লোকের মাধ্যমে শ্রেয়াকে রুমে ডাকালেন। গোপন চার কথা দেয়ালের মধ্যে বন্দিতে থাকাই ভালো। মাথায় ঘোমটা টেনে কক্ষে পদার্পণ করলো শ্রেয়া। মেহেরিমা ওকে বসতে পর্যন্ত বললেন না, সোজাসাপটা কঠোর কণ্ঠে প্রশ্ন করলো, এক রাতে বশ করে ফেললে আমার ছেলেকে? শ্রেয়া ভরকালো, তাকালো আগ্রহ নিয়ে। ভেবেছিল আগের সব কিছু বলে শাশুড়ির মন জয় করার প্রচেষ্টা চালিয়ে যাবে, কিন্তু সময় পরিস্থিতির বদলে সে আরও বিষয়ে উঠেছে শাশুড়ির নিকট। কণ্ঠে প্রখর নম্রতা বজায় রেখে, কি বলছেন আম্মা? কি বলছি? কোন মুখে বলে আবার? লোভে পড়ে? এখন জামাই সুস্থ বলে? বলতে বলতে হাঁপিয়ে গেছি আমি। আজ বলতে বাধ্য হলাম, ফকিন্নিকে প্রশ্রয় দিলে বুকে লাথি মারে, লোভী মেয়ে একটা। শ্রেয়ার নরম অধরে মৃদু হাসি ভিড় জমায়। আলগা করে বলে, আমি কিন্তু এখন আপনার ছেলেকে দ্বিতীয়বার ফিরে আসার কাহিনীটা বলিনি শাশুড়ি আম্মা, হাতিয়ার হিসেবে রেখে দিলাম। তৎপর মিহিসরে বলল, লোভে বলবেন না। লোভ করলে প্রথমেই থাকতে পারতাম, শুধু একটু ভালো থাকার জন্য ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। যখন শুধরাতে চাই আপনি আমার ভুলের মাত্রাটা বাড়িয়ে দিলেন। আপনার ছেলের সাথে সম্পর্ক কখনো নষ্ট হবে না, কারণ সম্পর্কের মর্ম আমি বুঝি। মেহেরিমা গর্জে উঠলেন, বেরিয়ে যাও রুম থেকে। আচ্ছা। শ্রেয়ার ইচ্ছে করেনি ওইভাবে কথা বলতে, বাধ্য হলো বলল। দুর্বল ভেবে কত শত আঘাত করে যাচ্ছে শোনাচ্ছে ওকে মেহেরিমা। অতিরিক্ত ভদ্র হতে গিয়ে অত্যাধিক কষ্ট লিখছে খাতায়। মধ্যাহ্নের তেজি রূপে বাগানের ফুলের চারার কিছু কিছু পাতা নুয়ে পড়েছে। শ্রেয়া ব্যস্ত চোখে অবলোকন করছে সেগুলো। পাশে আয়ুষী বকবক করছে বিরতিহীন। ঘরে একা একা শান্তি লাগছিল না, বিধায় ত্রিহা চাচি ওদের বাগানের দিকটা হাঁটতে পাঠিয়ে দিল। খোলামেলা পরিবেশে মনের ঘর হতে কিছুটা হলেও মন খারাপেরা বিদায় নেবে।
ত্রিহা তখন ওকে দেখেছিল মেহেরিমার রুম থেকে বেরোতেই। কি করে যেন মানুষটা শ্রেয়ার মন পড়ে ফেলে। প্রিয় খুবই কপাল গুণে এমন শাশুড়ি পেয়েছে বলে মনে হয় শ্রেয়ার। হাঁটতে হাঁটতে একটা মুহূর্তে সে বড় পেয়ারা গাছটার নিচে এসে দাঁড়ায় দুজনে। শ্রেয়া উপরের দিকে দৃষ্টি তাক করতেই আয়ুষী উৎফুল্ল কণ্ঠে জিজ্ঞেস করে, পেয়ারা খাবে ভাবি? জানো, এই গাছের পেয়ারার স্বাদ এত ভালো, না খেলে আফসোস থেকে যাবে। শ্রেয়ার উজ্জ্বল ফর্সা মুখশ্রী চকচক করে উঠল। মুখ ফুটে বলতে পারছিল না এত সময় অবধি লজ্জায়, জড়তা সংকোচে। এখন হেঁটে আসার সুযোগ পেয়ে না পেলে আহ্লাদে কণ্ঠে সায় জানায়, বলে দাঁড়ো বাসের ব্যবস্থা করি। কথাটা বলে ছুটে গেল আয়ুষী মালি কাকার কাছে। বাস না পেলে ওনাকে গাছে ওঠাবেন চিন্তা করলো। নিচের দিকে একটা ডালা ঝুঁকে আছে, তাতে দুটো পেয়ারা। পায়ের আঙুল মৃত্তিকায় ভর দিয়ে হাত উঠিয়ে টেনে নিচে নামানো যাবে। ভাবনা অনুযায়ী হাত উপরে তুলে ডালাটা টেনে নামাতে গেল শ্রেয়া। মুহূর্তে কুকিয়ে ওঠে আকস্মাৎ ব্যথায়। কণ্ঠনালী গলিয়ে আসে ব্যথাসূচক ধ্বনি। মনে হলো কেউ কোমরের মাংস ছিঁড়ে ফেলছে। শ্রেয়া ব্যথায় ডালটা ছেড়ে কোমর ডলতে উদ্যত হয়। তখনই লম্বা বলিষ্ঠ একটা হাত ওর পেছন থেকে ডালাটা টেনে ধরে। উপলব্ধি করে শ্রেয়া ওর পিঠ থেকে গিয়েছে একদম মানুষটার শক্তপোক্ত প্রশস্ত বক্ষে। কারো বাহুবন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে ও। তপ্ত গাঢ় নিঃশ্বাসের আলিঙ্গন সমগ্র ঘাড় জুড়ে। স্পর্শ নিঃশ্বাস সবটাই যেন চেনা। মানুষ তার গা থেকে মন মস্তিষ্ক দেহ মাতাল করা ঘ্রাণ হুড়মুড়িয়ে নাসারন্ধ্রে প্রবেশ করছে। অতি সন্তর্পণে শ্বাস টেনে নেয় ও। মুহূর্তেই শুরু হয় অন্তঃকরণে অনুভূতিদের বিচরণ। শ্রেয়া মাথা ঘুরিয়ে দেখতে চাইলেও পারে না। ব্যক্তিটা আরও সন্নিকটে চলে আসে। অপর হাত দিয়ে পেয়ারা দুটো ডালা থেকে মুক্ত করে ছেড়ে দেয়। নিমিষেই দেহটা শ্রেয়ার পিঠের সঙ্গে আরও একটুখানি মিশিয়ে শ্রবণগ্রন্থিতে ফিসফিস করে বলে, বাঁকা অনাবৃত কোমরটা যদি আমি বাদে অন্য কেউ দেখে ফেলতো, এমন করে স্বামীর হক মেরে দেবে? একটু সাবধানে থাকা চায় না? বোকাশোকা গাধি বউ নিয়ে তো জ্বালায় পড়লাম। তাজ্জব বনে গেল শ্রেয়া। পা দুটো ভুতলে নড়ল। কাঁপছে না একটু, ঘাড় বাঁকিয়ে চাইল না পর্যন্ত। ইতিমধ্যে লজ্জা শরমে অভ্যন্তরে তোলপাড় আরম্ভ হয়ে গিয়েছে। তুর্য এখনও ওর গায়ের সাথে মিশে। সহ্যশক্তি শূন্যের কোঠায় চলে গিয়েছে শ্রেয়ার। দেহের ভার ছেড়ে দিয়ে চোখ বুজে দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস ফেলতে মনস্পৃহা জাগছে। স্পষ্টত শুনতে পাচ্ছে রানঢোকের আওয়াজ। কি সুন্দর বাজছে ভিতরে। প্রিয় মানুষের নিকটে কত অদ্ভুত ভয়ঙ্কর অনুভূতি কাজ করে এই মুহূর্তে উপলব্ধি করতে সক্ষম। কখনো এতটা কাছে আসা হয়নি। সাক্ষাৎ হওয়ার পর থেকে কখনোই দূরত্ব খুঁজিয়ে নিজে থেকে স্বেচ্ছায় তুর্য মেশেনি ওর কাছাকাছি এসে। পরম আনন্দে সুখে অনুভূতিদের সংমিশ্রণে অন্তরে অনাবিল শান্তির সমীকরণ বয়ে যাচ্ছে বাধাবিহীন। কিন্তু তা বেশিক্ষণ স্থায়িত্ব লাভ করল না। তুর্য সরে গিয়ে বলল, এদিকে ফিরো। শীঘ্রই ঘুরে দাঁড়ালো শ্রেয়া, কোনো প্রকার ভনিতা না করে। তুর্য কপাল কুঁচকে চিরাচরিত কণ্ঠে জিজ্ঞেস করল, বাহিরে এসেছো কার সাথে? আমার সাথে এসেছে ভাইয়া। পেছনে থেকে বলে উঠল আয়ুষী। পাশে মালিকাকা দাঁড়িয়ে, তার হাতে বড় লম্বা একটা বাঁশ। তুর্য হাতের পেয়ারা দুটো শ্রেয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ধরো। শ্রেয়া কাঁপা কাঁপা হাতে নিয়ে নেয় সেগুলো। তুর্য মালিকাকার কাছ থেকে বাঁশটা নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলে, আপনি যান কাকা। অতঃপর নিজেই পেয়ারা পাড়তে শুরু করে। অকস্মাৎ কিছু একটা মনে পড়তেই ভ্রু উঁচিয়ে বলে আয়ুষীর উদ্দেশ্যে, অনুমতি নিয়েছিস তোরা এ গাছের পেয়ারা ছোঁয়ার? আয়ুষী আমতামতা করে বলে, বড় আব্বু একবার বলেছে আমরা চাইলেই খেতে পারবো। তুমি তো পেয়ারা পছন্দ করো না, তাই নিউজটা তোমার কান পর্যন্ত পৌঁছায়নি। এত সহজে বাবা তোদের খাওয়ার অনুমতি গ্র্যান্টেড করে দিল? দিতেই পারে, যার অতি মহামূল্যবান রেখে যাওয়া জিনিস আগলে রাখার বদলে ছুঁড়ে ফেলে দিয়েছে এই সামান্য পেয়ারা গাছ আর কি। শ্রেয়া খেয়াল করলো তুর্যর কণ্ঠে তাচ্ছিল্য উপহাস। একটা পেয়ারা গাছের পেছনে এত রহস্য। এটা কি নুরুল চৌধুরীর খুব প্রিয়? হতেই পারে, নতুবা সকলে অমন ঘুরে ঘুরে দেখে ছোট্ট ছোট্ট নিঃশ্বাস কেন ফেলছিল। তুর্য আরও 3টা পেয়ারা আয়ুষীর হাতে ধরিয়ে দিয়ে হাতে লেগে থাকা ময়লা ঝেড়ে নেয়। তৎপর হনহন করে ঢুকে যায় সৌন্দর্যে ভরপুর দোতলা বাড়িটার ভেতরে। স্তম্ভিত হয়ে স্থবির অনিমেষ নেত্রে চেয়ে থেকে শ্রেয়া মানুষটার চাওয়া অবধি। ও বুঝে পায় না এমন কেন এ লেকচারার। মুখের আদলের পরিবর্তন ঘটে ক্ষণে ক্ষণে। এই মেঘ, এই বৃষ্টি, আবার কখনো কড়া তপ্ত রোদ্দুর। প্রিয় ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আয়ুষ এক মনে টেবিলের সামনে বসে খাতায় কি একটা জহুরি চোখে চেক করছে। হয়তো ভার্সিটির কোনো জরুরি কাগজ হবে। খুব বেশিক্ষণ ছুটি পায়নি সে। 2 দিন বাদে আবার নিয়মিত ক্লাস করতে যেতে হবে। উঁচানো গলায় ডাকলো প্রিয়। 4 চোখ লেকচারার, বাইরে যাব আমি। যাও, সিধে সাদা সোজা জবাব আয়ুষে, দৃষ্টি টেবিলের উপর বিছিয়ে রাখা কাগজেই মগ্ন। প্রিয় ধীর পায়ে এগিয়ে গিয়ে স্থির হলো। মুখে লজ্জা মেখে আওড়ালো, একা একা যেতে পারবো না, কেমন লজ্জা লাগে। তুমি দিয়ে আসো না। নিমিষে ফিক করে হেসে দিল আয়ুষ। ঠোঁটে ঠোঁট চেপে হাসি সংবরণ করে বলল, গত রাতে কোথায় ছিল এই লজ্জা?
তুমি যদি পারতে আমাকে রক্তাক্ত করেই দম নিতে, কিন্তু আমার শক্তির কাছে পরাজিত হয়ে গেলে। কথাগুলো শুনে প্রিয় স্তব্ধ, কানের কাছে তবলা বাজছে যেন। রিড়ি করে উঠে সমস্ত কায়া, আঁচল দিয়ে মুখ লুকিয়ে বলে, নির্লজ্জ। সাথে সাথে আয়ুষের কণ্ঠের নির্লিপ্ততা, অনলি ফর ইউ। পরক্ষণে মুখের আকৃতির বদল হয়, কণ্ঠে জড়তা নিয়ে বলে ওঠে, একটা প্রশ্ন করব প্রিয়? হ্যাঁ করো। সম্মতি পেয়ে আয়ুষের নিঃসংকোচ বাক্য, বড় আব্বুর কথায় শ্রেয়া কষ্ট পেয়েছে? ওর সাথে একটু বেশি বেশি থেকো, মেয়েটা তোমার উপর ভরসা করে খুব। ভাইয়ের ব্যাপারটা বুঝতে পারছি না। শ্রেয়ার হয়ে যখন কথা বলল বেশ ভালো লেগেছে, এক মুহূর্তের জন্য মনে হয়েছে মেয়েটাকে অত্যন্ত ভালোবাসে সে, কিন্তু এত সহজে সব কিছু ভুলে আপন করার পাত্র না তুর্য ভাই। প্রিয় অত ভাবল না, বিলম্ব না করে উত্তেজিত সুরে বলল, আরে তুমি জানো না, স্যার একদম আপন করে নিয়েছে শ্রেয়কে। আমি তো প্রমাণও দেখেছি, অযথা চিন্তা করো না। আয়ুষের ভ্রুযুগল ললাটে স্পর্শ করে। প্রমাণ? চেহারার রক্তিম আবার ফুটে ওঠে প্রিয়র, চোখ জোড়া নত হয়, অধর কোণে ঈষৎ স্মিত হাসে। ওই তুমি যেটা আমাকে দিয়েছ, আমি সেটা শ্রেয়ার গালে গলার নিচে দেখেছি। নিমেষে আয়ুষ সজোরে বুক জড়িয়ে নিল সম্মুখে নত মস্তিষ্কে দাঁড়ানো প্রিয়র নরম দেহখানি। প্রিয় প্রচণ্ড বিস্মিত হলো, ধক করে কেঁপে উঠে নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে পড়ে ওর হৃদযন্ত্র। পিঠে হাতের বাঁধন দৃঢ় হতে অত্যাধিক দৃঢ় হয়, হয়তো আয়ুষ ওকে বুকের মধ্যে ঢুকিয়ে ফেলতে চাইছে। হাত দুটো বাড়িয়ে প্রিয়ও চেষ্টা করলে আয়ুষের সুঠাম শরীরটা নিজের দু হাতে বন্দি করার। শ্রেয়ার ব্যাপারটা এখন খোলাখুলি করে বলা উচিত হয়নি, প্রিয় বুঝতে পারল। শত হোক, ক্ষত সহজে শুকায় না। ও ভালো করে চিনে আয়ুষকে, উপর থেকে শক্ত খোলে সে আবৃত তার নরম মনটা। অনায়াসে কোনো কষ্ট ভুলতে পারে না, তাই বলে ওকে ভালোবাসে না এমনটা নয়। পিছুটান সবারই থাকে, খুব কম মানুষ যারা কঠোর হৃদয়ের তারাই পারে সেই পিছুটান ফেলে এগিয়ে যাবার। আবার অনেকে এগিয়ে যায় ঠিকই, কিন্তু মনের কোণে থেকে যায় না পাওয়ার অতৃপ্ততার বিষাদ বেদনা। আয়ুষ ওকে বাহুতে বন্দি রেখে আনন্দিত গলায় বলে, এবার আর কোনো চিন্তার থাকলো না আমাদের, ভালো থাকুক মেয়েটা। প্রিয়কে নিচে না পেয়ে একটা পেয়ারা হাতে রেখে বাকিগুলো আয়ুষীকে দিয়ে দিল শ্রেয়া, বলল, প্রিয়কেও দিও। আয়ুষে মৃদু হেসে জিজ্ঞেস করলো, তুমি প্রিয় ভাবিকে অনেক ভালোবাসো তাই না ভাবি? শ্রেয়া নিশ্চুপ, নিস্তব্ধ, মস্তিষ্ক খাটিয়ে চিন্তা করলো কতক্ষণ, কয়েক সেকেন্ড, ঠিক উত্তর মেল না মিহি কণ্ঠস্বরে ওর। ঠিক কতটুকু ভালোবাসি পরিমাপ করা মুশকিল, কারণ আমার এতটুকু আশা অবধি ওর অনেক অবদান। ভালোবাসি বললে শব্দটা কম হয়ে যাবে আয়ুষী। প্রিয় আমার প্রিয় একজন মানুষ, আমার প্রিয়র তালিকা চাইলেই কেউ যোগ হতে পারে না। মানুষগুলোর দেওয়া ভালোবাসার যত্নগুলোই তাদের আমার নিকট প্রিয় তালিকা যুক্ত করে। আপাতত শুধু দুটো মানুষই হতে পেরেছে, সে দুজনের আরেকজন ভাইয়া। আয়ুষীর প্রশ্নে শ্রেয়া নিরুত্তর, বাধ্য হয়ে প্রশ্ন করলো। ঠোঁট দুটো নড়ে উঠল শ্রেয়ার, অত্যন্ত ক্ষীণস্বরে বলে, হুম। তৎক্ষণাৎ দুজনের কর্ণগোচর হয় কারো গম্ভীর তেজির স্বরে। হকচকিয়ে যায় শ্রেয়া, উপরের দিকে তাকাতেই দেখে তুজ সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে, চোখে মুখ কুচকানো, ঠোঁটে ফিচেল হাসি। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল শ্রেয়া। তুর্য শুনে ফেলেনি তো, সরাসরি ভালোবাসি বলেনি কখনো, বলতেও পারবে না, ভয় করে যদি তুর্য ফিরিয়ে দেয়। এমনিতেই প্রকাশ না করতেই সুদূরে ঠেলে দিয়েছে, এছাড়া শুনলে ওকে কথার মাধ্যমে ব্যবহার করে নাস্তানাবুদ করে ছাড়বে। তুর্য লঘু স্বরে ডাকলো পূর্ণবার, উপরে আসো শ্রেয়সী। সোফায় ফাতেমা চৌধুরী ত্রিহা বসেছিল, ওনাদের কানেও পৌঁছল কণ্ঠস্বর। তৎক্ষণাৎ মুখ বাঁকালেন ফাতেমা, বিড়বিড় করলেন, দাঁতে দাঁত চেপে, কালো জাদু জানে এই মাইয়া জামাই বশ করার। ত্রিহা নরম কণ্ঠে বলল, তুর্য শুনলে রেগে যাবে আম্মা। ফাতেমা চৌধুরীর চোখ রাঙিয়ে গিয়ে কিছু বলতে চাইলে ত্রিহা সোফা ছেড়ে উঠে গেল, এগিয়ে এসে সিঁড়ির মুখে দাঁড়ানো শ্রেয়ার কাঁধে হাত রেখে বলল, যাও। মাথা নেড়ে সিঁড়ির প্রত্যেক ধাপ অতিক্রম করে শ্রেয়া তুর্যের কাছাকাছি যায়। স্থির হতে না হতেই হাতের কবজিতে চাপ প্রয়োগ করে রুমে নিয়ে আসে তুর্য, টেনে নিয়ে বসে খাটে। দরজা লক করে বসে পড়ল শ্রেয়ার পাশে, চাহনি প্রগাঢ় তুখর। শ্রেয়া মুখভঙ্গি পুরোপুরি বোঝার আগে তুর্য হাত বাড়িয়ে হ্যাঁচকা টানে বক্ষে এনে ফেলল ওর কোমল দেহটা, ঘাড়ে মুখ গুছে দিল, সঙ্গে সঙ্গে গভীরভাবে ডুবিয়ে দিল রুক্ষ শুষ্ক ওষ্ঠধর। ওষ্ঠযুগলের উষ্ম ছোঁয়ায় শীতল স্রোত নেমে গেল শ্রেয়ার শির দাঁড়াবে, শিরা উপশিরার প্রবল অস্থিরতা ছড়িয়ে পড়ল। সইত না পেরে হাতের আজলা মুঠো ভর্তি করে নিল তুর্যের কয়েকটা চুল, খামচে ধরল কঠিনভাবে। বাহির থেকে আসার সময় দেখলাম একটা ছেলে একটা মেয়েকে, হয়তো ছেলেটার গার্লফ্রেন্ড হবে। মেয়েটাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরবার পর ছেলেটার মুখের ভঙ্গি দেখে মনে হলো বিষয়টা খুবই তৃপ্তিদায়ক। সেই মুহূর্তে মনে পড়ে, আমারও তো একটা বউ আছে, বউয়ের উপর এক্সপেরিমেন্ট করে দেখতে হবে, তাই তোমাকে বুকে টেনে নিলাম। আর তুমি সুযোগ বুঝে আমার চুল ছেড়ে ফেলছ। বিন্দুমাত্র স্পর্শে এত উত্তেজিত হলে চলবে? দুপুরের গোসলটা দেওয়া কিন্তু এখনও বাকি, তবে কি শুরু করব?
গাঢ় ফিচেল স্বরে উচ্চারিত অক্ষরগুলো অনায়াসে শ্রেয়ার শ্রবণ গ্রন্থি উত্তপ্ত করে তোলে। হৃদযন্ত্র থমকে যায় ক্ষণিকের নিমিত্তে। হাতের কর্পূর ঢিলে করে সরিয়ে আনে ঝটপট, মুক্ত করে দেয় তুর্যের চুলগুলো। কি ভেবেছিল, কি হলো? লজ্জায় আরক্তিম হয়ে উঠল শুভ্র মুখখানি। এক মুহূর্তের জন্য ভেবেছিল তুর্য ওকে আপন করে নেবে, কিন্তু আশার প্রতিফলন হলো না। উল্টো একরাশ অস্বস্তির লজ্জায় ডুবিয়ে দিল ওকে, অভ্যন্তর অস্থিরতায় ভরিয়ে দিল। দুই হাত ছড়িয়ে রাখলো দুপাশে। তুর্য তখনও মুখটা শ্রেয়ার কর্ণকুহরের অভিমুখে রেখে গরম নিঃশ্বাস বিমোচন করে চলেছে। তার খোঁচা খোঁচা দাড়ির ছোঁয়ায় কেঁপে কেঁপে উঠছে শ্রেয়ার কণ্ঠনালী অন্তঃস্থল। আবেশে বারংবার চক্ষু মুদে আসছে। একটা সময় আবিষ্কার করে তুর্য বাহুবন্ধন হতে সরিয়ে দিয়েছে ওর দেহটা, কিন্তু মন যেন লেপ্টে গিয়েছে মানুষটার প্রশস্ত শক্তপোক্ত বুকে। এত শান্তি, সুখ শ্রেয়া কখনো পায়নি, কখনো না। তুর্য ভ্রুযুগল উঁচিয়ে চাইল, চোখ বুজে থরথর করে কাঁপতে থাকা শ্রেয়ার পানে। বৃদ্ধাঙ্গুল কাছে নিয়ে তুড়ি মেরে ভেঙে দিল শ্রেয়ার ধ্যানমগ্নতা ভাবনার দেয়াল। চট করে নেত্রোদয় মেলে সামনে তাকায় ও। তুর্য দাঁড়িয়ে তুখর দৃষ্টিতে চেয়ে দেখে ওর দিকে। স্থির নিষ্পলক চক্ষু দৃষ্টি। অস্বস্তিতে বিছানা ছাড়তে নিলে শোনা গেল অতীব পরিচিত চিরাচরিত কণ্ঠস্বর। আমি কিন্তু প্রেম মিশিয়ে বুকে টানিনি, জাস্ট এক্সপেরিমেন্ট ছিল। শ্রেয়া বিছানা ছেড়ে অন্যদিকে মুখ করে দাঁড়ালো। বাক্যটা ধারালো ছুরির ন্যায় গিয়ে বিঁধল ওর কোমল হৃদয়। মৌলির নিষ্প্রভ স্বরে জড়তা ছাড়াই প্রতি উত্তর করে, জানি স্যার। তখনই তুর্যের পাল্টা প্রশ্ন, আর কি কি জানো তুমি? আপনি যা যা বলেছেন সবই জানি। শ্রেয়া নিঃসংকোচ জবাব দিতে তুর্যের ওষ্ঠকার্নিচে হাসির দেখা মেলে। শ্রেয়া তীররেখা নজরে রেখে তা কেমন বাঁকা রহস্যময়ী সেই হাসি। পরিস্থিতি পাল্টানোর জন্য জায়গা ত্যাগ করলে ভালো হবে ভেবে পা বাড়ায় ও বারান্দার দিকে। তবে বারান্দায় আর যাওয়া হয় না। ঝড়ের বেগে এসে তুর্যর হাত ধরে আটকে দিল, বাড়িয়ে দিল শ্বাস প্রশ্বাসের গতিবিধি। সোফায় বসিয়ে দিয়ে নিচে বসলো খাটে বালিশে হেলান দিয়ে। বিমনতায় বাঘ হারা শ্রেয়া। কি হলো অকস্মাৎ? ওকে বসালো সোফায়, নিজে বসলো গিয়ে খাটে। কেন? হঠাৎ এটা করার কারণ কি? আবার চেয়ে আছে নির্নিমেষ চোখে। নিশ্চুপে নীরবে থাকতে পারল না ও বেশিক্ষণ। মৃদু রিনঝিনের কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, আপনি কি কিছু বলবেন? তুর্যের দায়সারা জবাব, না। বলবে তো তুমি। আমি? অবাক হলো শ্রেয়া, জিজ্ঞেস করলো বিস্মিত স্বরে। বেজায় বিরক্ত তুর্য। চোয়াল শক্ত করে কয়েক পলক চেয়ে বলে ওঠে, তুমি সকালে বললে কিছু বলতে চাও, দুপুরে শুনবো বলেছিলাম। সো নাও স্টার্ট। সময় শুধু 4 মিনিট। দনমনে করছে শ্রেয়া। তুর্য কথাটা মনে করিয়ে দিতে ওর বুকের ধুকপুকানি বেড়ে গেল। সকালে বর্ণগুলো সাজিয়ে সজ্জিত করে রেখেছিল তুর্যে কে বলার জন্য, কিন্তু তার করা কিয়ৎক্ষণ পূর্বের কার্যকলাপ সেই শব্দাংশ অক্ষর অবিন্যস্ত করে দেয়, অন্তঃকরণে সৃষ্ট করে তোলপাড়। কিন্তু কথাগুলো বলা যে অত্যাধিক জরুরি। অপর মানুষটা যাই ভাবুক, সাজায় না কেন, নিজের দিক থেকে একবার হলেও সাফাই গাওয়া উচিত। কারণ এক পক্ষের চিন্তাভাবনা মানুষের ধারণা আরও শক্তিশালী করে তোলে, কিন্তু দুই পক্ষের কথা ভাবনা বিবেচনা করলে ধারণায় যত ভুল থাকে না কেন তা বিলীন হয়ে যায়। তাই অপর মানুষটা ভুল বুঝুক কিংবা সঠিক, তবুও নিজের তরফ হতে একটা বার মনের জমায়িত কথাগুলো ব্যক্ত করা প্রয়োজন। শ্রেয়া উসখুস করে নিজেকে সামলাতে নিমগ্ন হলো। তার মধ্যে কাটিয়ে দিল দুটো মিনিট। দৃষ্টি মেঝেতে নিবদ্ধ রেখে কণ্ঠে দৃঢ়তা টানল, স্যার, আপনি আমার ব্যাপারে সবই জানেন, অতীত বর্তমান সব। তবুও আমি একবার আমার মুখে আমার অনুভূতিগুলো প্রকাশ করতে চাই। অতীতটা ভালো ছিল না। আমরা যে ভাড়াটে বাসাটায় থাকতাম সেটা ছিল প্রায় বস্তির কাছাকাছি। আব্বুর অসুস্থতার পরপরই আর্থিক সমস্যাজনিত কারণে আম্মু এরকম একটা বাসায় ওঠে। নানুর বাড়ি, খালার বাড়িতে সবার সাথে যোগাযোগ করে আম্মু, কিন্তু কেউ আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসে না। কখনো কোনো আত্মীয়র মুখ আমি দেখিনি। জন্মের পর যখন বুঝ হলো তখন থেকে জানি আপন বলতে আব্বু আর আম্মু। কিন্তু আব্বু ছিল পাগল। বাইরে খেলতে গেলে কেউ আমার সাথে খেলতো না। বস্তির ছেলে মেয়ে পর্যন্ত আমাকে ব্যঙ্গ করে বলতে থাকে আমি নাকি নোংরা, কারণ আমার বাবা পাগল। ওদের মা বাবারা আমার সামনে, আম্মুর সামনে বলতে পাগলের মেয়ের সাথে মিশবি না, পরে কিছু হলে ওর পাগল বাপ এসে আমাদের মারবে। একা একা সময় কাটাতাম। আম্মুকে দেখতাম লুকিয়ে লুকিয়ে কাঁদে। কখনো কখনো আম্মুর সেই কান্না চিৎকারে পরিণত হতো। বাসাটা ভালো না হলে ভাড়াও ছিল অনেক। আম্মু মানুষের বাসায় কাজ করে সেই ভাড়া মেটাতো। আব্বুকে একটা ভালো ডাক্তার দেখাতে পারতো না টাকার অভাবে। জীবনের জটিল পরিস্থিতি আমাকে 7 বছর বয়সে কেমন বড় করে দিল। ওই বয়সেই আমি কত সুন্দর ও নিখুঁতভাবে অনুভব করতে পারতাম আম্মুর কষ্ট, আব্বুর বেদনা। মাথায় হাত চেপে কত চিৎকার চেঁচামেচি করতো আব্বু। বন্ধ রুম থেকে বাইরে আসার জন্য ছটফট করতো। এমনও দিন গিয়েছে আম্মু খাবার দিতে গেলে তার গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করে আব্বু। অথচ আম্মু আমাকে রূপকথার গল্পের মতন তাদের প্রেম কাহিনী শোনাতো। বলতো, জানিস শ্রেয়সী, তোর আব্বুর মতো পুরুষ আমি দুটো দেখিনি।
এত ভালোবেসেছে লোকটা, সেই ভালোবাসার টানে না এসে পারলাম না। আমি তখন মন খারাপ করে বলতাম, আম্মু, আব্বু তো ভালো না, তোমাকে মারতে চায়। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বলে, পাগল তো তাই, সঠিক ভালো মন্দ বুঝে বুঝে না মা। চিকিৎসার জন্য অনেকের কাছে সাহায্য চায় আম্মু, কেউ করেনি, কারণ সবাই জানে বড় ধরনের টাকার পরিমাণ শোধ করা আম্মুর পক্ষে সম্ভব না। শ্রেয়ার কণ্ঠনালী ভিজে গেছে, অশ্রুসিক্ত আক্ষিদয় থেমে না থেকে কান্নায় দলা পাকানো কণ্ঠে বলতে লাগলো, যেদিন আব্বু আম্মুকে খুন করে তার নিথর রক্তাক্ত দেহটা ফেলে রাখে, সেটা শুধু আমি দেখি। চোখগুলো মেলে স্পষ্ট তাকিয়ে দেখি আম্মু কিন্তু দেহে প্রাণ ছিল না। আর আব্বু আম্মুর লাশের সামনে বসে ভয়ঙ্করভাবে হাসছিল। খুনকেরও যেন খুব খুশি হয়েছিলেন তিনি। ভয়ে দম বন্ধ হয়ে আসছিল আমার। আব্বুকে যেই রুমে বন্দি করে রাখা হতো সেই রুমের দরজা খোলা দেখতে পাই। আমাকে দেখে হাতের বাটিটা নিয়ে উঠে আসে আব্বু। এগিয়ে আসতে আসতে প্রলাপ করে, আয় আয়, তোকেও খুন করি। বিশ্বাস করেন স্যার, ওই মুহূর্তে আমি ভয়ে কিছুই বুঝতে পারছিলাম না। বাড়ি ছেড়ে শুধু দৌড়ে যেখানে দু চোখ যায় ছুটে চলেছি। মাথায় শুধু ঘুরছিল হাতের নাগালে পেলে আপু আমাকে ওই বটি দিয়ে কেটে ফেলবে। সেই যে বেরিয়ে আসি, তারপর ঠাঁই হয় আপনাদের এতিমখানায়। সেখানে থেকে মাদারের মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারি আপু আত্মহত্যা করেছেন। জন্মের পর থেকে নিজের বাপকে পাগল, আর্থিক জটিলতা, বাবার হাতে মায়ের মৃত্যু, একা একটা জীবন, সব মিলিয়ে নিজেকে নিজের কাছে ত্যক্ত লাগছিল। মন চাইতো এই পৃথিবীর মায়া ছেড়ে আমিও চলে যাই। সুখ শান্তি ভালোবাসার আমার নিশ্চল জীবনে সঙ্গী সবগুলো জীবনই প্রয়োজনে ছিল। আপনার দাদি বিয়ের প্রস্তাব পাঠানোর পর আমার মাথায় এসেছিল, বিয়ের পর তো আমি এগুলো পাবো, আর কোনো ভয় আমার পিছু নিতে পারবে না, আমাকে আগলে রাখার জন্য কেউ একজন থাকবে। কিন্তু এই বাড়িতে পা রাখার পর যখন ফুলসজ্জার মুহূর্তে এলো, তখনই আমার সকল চাওয়া নিঃশেষ হয়ে গেল। জীবনে আবারও হেরে গেলাম আমি। পরের সকালটা আরও তিক্ত হয়। আমার অতীত এসে আমার গলা চেপে ধরে। আপু যেন কানের কাছে এসে বারবার বলেছিল সেই বাক্যটা, আম্মুকে খুন করার পর বটি দেখিয়ে যেটা বলেছিল। আমার মনে হয়েছে আমি মরে যাব, এবার আর বাঁচব না, এখান থেকেও পালাতে হবে আমার, যেভাবেই হোক, নয়তো আপনিও মেরে ফেলবেন। সত্যি বলছি স্যার, আমি অর্থের লোভে এ বাড়ির বউ হয়ে আসিনি। শুধু একটা লোভে এসেছিলাম, ভালোবাসার লোভে। এটা কি খুব খারাপ স্যার? এটা চাওয়া ভুল। মানুষ কেবল নিজেরা কঠিন পরিস্থিতিতে পড়লে অন্যের কষ্ট বুঝতে পারে, এছাড়া সহমর্মিতা দেখায়, সান্ত্বনার হাত বাড়িয়ে দেয়। কিন্তু আমি তো এগুলোও পাইনি। হয়তো এতিম বলে, পাগলের মেয়ে বলে আমি খারাপ। ভয়ের তাড়নায় আপনার হাত ছেড়ে দিলাম। আমার উচিত ছিল স্ত্রী হয়ে আপনার পাশে থাকা। অতীতের ভয় আমার মধ্যে এমনভাবে বাসা বেঁধেছিল, তা সব শেষ করে দিয়েছে, যার ফল এখন আমি পাচ্ছি। এ কারণে আজ আপনি আমাকে দূরে ঠেলে রেখেছেন। আমি কি করব স্যার? আমার কষ্ট কমে না কেন? আমার নিঃশ্বাস কেন বন্ধ হয় না? হলে তো সব কিছুর সমাপ্তি ঘটে যেত। বুঝ মনে কখনো কোনো পাপ করিনি, কেবল আপনাকে ছেড়ে দেওয়া ছাড়া। আপনি আমাকে ক্ষমা করে দিন। শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। আপনি ক্ষমা করে দিলে মুক্তি পাবো দয়া করে। কাজল মাখা অক্ষিদয় ভেদ করে টপাটপ অশ্রু শাড়ির কোলে ভিজিয়ে দিচ্ছে। থেমে থেমে যাচ্ছে ক্রন্দনরত কণ্ঠস্বর। বিবর্ণ আধারে ছেয়ে গেছে শ্রেয়ার মুখশ্রী। সে কি বিধ্বস্ত ভাব চেহারায়। কণ্ঠনালী গলিয়ে বারংবার কান্নার আওয়াজ প্রবেশ করছে তুর্যের শ্রবণনলীতে। তবু গম্ভীর কণ্ঠের প্রশ্ন, পালালে কেমন করে? চক্ষু গহ্বর থেকে জল গড়িয়ে যাচ্ছে অবলীলায়। অকস্মাৎ প্রশ্নে শ্রেয়ার কণ্ঠনালীতে রোদনের শব্দ আটকে গেল। সে বিস্মিত। তুর্য এমন প্রশ্ন করবে ভাবেনি ও। বিধ্বস্ত রক্তিম মুখ তুলে টলমলে লালচে নয়ন যুগল নিক্ষেপ করলো বিছানায় বসা ভাবলেশীন তুর্যর দিকে। কপালে কত শত ভাঁজ ফেলে চেয়ে আছে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে। গলা ভেজা ভেজা শ্রেয়ার কম্পন বিশদ। রহিমা খালার কাছ থেকে জানতে পারি আপনি 1 বছর ধরে পাগল। এটা শোনার পর বারবার মায়ের পরিণতির কথা মনে পড়ছিল। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। তখন রুমে কেউ ছিল না। আমার জ্ঞান ফেরার পর আয়ুষ ভাইয়া ও বাড়ির অন্যান্য সদস্যদের ডাকতে বেরিয়ে যান তিনি। এই সুযোগে আমি দুর্বল দেহে সিঁড়িঘর পর্যন্ত আসি। উদ্দেশ্য, যে করে হোক এই বাড়ির চৌকাঠ পেরিয়ে এতিমখানায় যেতে হবে। মাদারকে জিজ্ঞেস করতে হবে কেন জেনে শুনে আমাকে আমার অতীতের নিকট ফিরিয়ে দিল, কেন আমাদের জীবনের সব থেকে বড় ভীতির দিকটাই আমাকে ঠেলে দিল। সিঁড়ির কাছ পর্যন্ত যেতে দেখি নিচে তেমন কেউ নেই। আমি বিয়ের রাতেই দেখেছিলাম কোনো মেহমান নেই, কারণ আমাদের বিয়েটা সম্পূর্ণ ঘরোয়াভাবে হয়েছিল। একজন সার্ভেন্ট ছিল, তিনি চলে যেতেই সাথে সাথে বেরিয়ে যাই আমি। গেটে গিয়ে দেখি দারোয়ান উপস্থিত। আমাকে দেখে ভ্রুকুচকে নানান প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করলেন। কোথায় যাব? এই বেশে যাচ্ছি কেন? অসুস্থ দেখাচ্ছে, হ্যান ত্যান। আমি ওনার কথা পরোয়া না করে সে এলোমেলো অবস্থায় বেরিয়ে পড়ি। তখন হয়তো উনি ভেতরে গিয়ে সবাইকে সবটা জানায়। একটা অটো ধরে কোনো মতে আসি এতিমখানায়।
আমার কাছে ভাড়া অবধি ছিল না। এতিমখানার দারোয়ান কাকা এসে মিটালেন। আমাকে এমত অবস্থায় দেখে চমকে গেলেন তিনিও। শরীরটা আর চলছিল না একদম। সেই অবস্থায় গেটের পাশে মাটিতে বসে পড়ি। উনি মাদারকে ডেকে এনে আরও কয়েকজন মিলে আমাকে ভেতরে নিয়ে যায়। আমাকে দেখে সবচেয়ে বেশি অবাক হয় মাদার। একটা কালো আধার নেমে এসেছিল ওনার মুখে। কাপা কণ্ঠে বললেন, বিয়ের পরের সকালে এভাবে চলে এলাম কেন? কি হয়েছে? ফুপিয়ে উঠলাম মাদারের প্রশ্নগুলোতে। দুর্বল কণ্ঠে চিল্লিয়ে বললাম, কি করে আমাকে নরকে ঠেলে দিলেন মাদার? আমার অতীত জেনেও পাগলের সঙ্গে বিয়ে দিলেন আমাকে। এতিম বলে অবিচার করলেন। এসব শুনে ঠিক কতক্ষণ তবদা খেয়েছিলেন মাদার তার হিসাব নেই। তবে ধপ করে দেহের ভার ছেড়ে দিয়েছিলাম এতিমখানার ছোট্ট বিছানায়। শক্ত কঠোর মানুষটার চোখ দিয়ে কি সুন্দর 2 ফোঁটা জল গড়িয়ে গিয়েছিল, তা আমরা কখনো দেখিনি। হাত বাড়িয়ে আমাকে বুকে জড়িয়ে বলেছিলেন, আমি এসব জানতাম না রে মা, আমাকে ক্ষমা করে দে। তাদের এতিমখানা সবসময় থেকে উদার মানবিকতার মানুষ হিসেবে চিনি তাদের। কখনো খারাপ কিছু দেখিনি। আর ছেলেটাও সুস্থ ছিল, তার মধ্যে অসুস্থ হয়ে থেকে এসব কিছুই কেউ শুনেনি। আমি মাদারকে বলি, কি করবো এখন? মাদার আমাকে বললেন, যদি ভয় মোকাবেলা করার সাহস থাকে তাহলে ফিরে যেতে, আর যদি না থাকে, নিজের জীবনটা অন্যভাবে গোছাতে চাই, তবে এই শহর ছেড়ে অন্য শহরে পাড়ি জমাতে। কারণ বয়স অনুযায়ী এতিমখানায় থাকার অধিকারও আমার নেই। মাদার চাইলেও নিয়ম নীতির বাইরে গিয়ে আমাকে রাখতে পারতো না। সিদ্ধান্তটা আমার উপরই ছেড়ে দেন উনি। তখন আমার মধ্যে শুধু ভয় কাজ করছিল, তাই কোনো কিছু না ভেবে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। মাদার তার পরিচিত একজনের মাধ্যমে সেখানকার এক কোচিং সেন্টারে চাকরির ব্যবস্থা করে দেন। কিন্তু থাকার জায়গায় পড়াশোনার এসব পারে না। মানুষটার সামর্থ্যই বা কতটুকু ছিল? সারা জীবন কাটিয়েছে এতিমখানার বাচ্চাদের রক্ষণাবেক্ষণে। আমার জন্য নিজের চাকরির কথা চিন্তা না করে এটুকু করেছিলেন, তাতেই মনে হচ্ছিল আমার না পাওয়ার ভিড়ে কিছু মুহূর্তের জন্য হলেও একজন মা পেয়েছি, যে প্রকৃত অর্থে আমার ভালো চেয়েছে। তুর্য বিছানা ছেড়ে মোবাইল হাতে নিয়ে পড়ার টেবিলের সামনে থেকে চেয়ারটা টেনে শ্রেয়ার মুখোমুখি রাখলো, বসলো তাতে। মাঝে দূরত্ব হিসেব করলে ছোট্ট টি টেবিলখানা। শ্রেয়া কথা থামিয়ে দিতে শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, ব্যাস এটুকুই? এক মুঠো চমকে ভরে উঠল শ্রেয়ার মন। এত শীতল কণ্ঠ! মুহূর্তে বক্ষস্থলে সমুদ্রের উথাল পাতাল ঢেউ গর্জে উঠল যেন। মাথা নাড়ায়ও। ধরা কণ্ঠে প্রত্যুত্তর করে, না, আরও কথা বাকি আছে। তুর্য দেয়ালে টানানো ঘড়িটার দিকে চেয়ে বলে, 4 মিনিটের স্থলে 14 মিনিট নষ্ট করলে। আর কতক্ষণ? কেঁদে 5 মিনিট পাস করলে। এত লড়াই করে কী লাভ হলো? সে দুর্বল শ্রেয়সী রয়ে গেলে। অতীতের কথা মনে করো না, কেঁদে সেগুলোকে শক্তির বানালোই পারতে। নারী মানে কি দুর্বল? না, আমি কখনো সেটা ভাবি না। তাহলে তুমি কেন ভাবো? চোখের জল মুছে জলদি বলবে নাকি উঠে যাব? ভাবলাম এক রাতে কিছুটা হলেও শক্ত হওয়ার শিক্ষা দিতে পারলাম, তাই তো গড়গড় করে সব বলছো। কিন্তু এখন দেখি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। বেহুশ হলে আমি কোলে নেব না, এখানেই ফেলে রাখবো। শ্রেয়া কীভাবে বাকি কথাগুলো বলবে বুঝতে পারছে না। হয়তো এগুলো শোনার পর তুর্যের মনে ওর জন্য ঘৃণা বেড়ে যাবে, ছিটকে দূরে সরিয়ে দেবে ওকে। তবুও লুকিয়ে রাখা সমীচীন হবে না। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, সেদিন পালিয়ে যাবার পর আপনার মা গিয়েছিলেন এতিমখানায় আমাকে ফিরিয়ে আনতে, কিন্তু তাদের দেখে আমি পিছনের গেট দিয়ে পালিয়ে যাই। মনে এটাই কাজ করছিল, তারা আমাকে ধরে বেঁধে নিয়ে যাবে। আপনি আমাকে আবার মেরে ফেলবেন। যে করেই হোক বেঁচে থাকতে হবে আমাকে। সেখান থেকে বেরিয়ে আসার পর কি হয়েছিল আমি জানি না। মাথা নত করে অপরাধীর ন্যায় বসে আছে শ্রেয়া। কথাটা বলতে গিয়ে শ্বাস প্রশ্বাস আটকে যাওয়ার উপক্রম। এখন নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। তুর্যর দিকে মুখ তুলে তাকাতে পারছে না। অপর পাশ থেকেও কোনোরূপ প্রতিক্রিয়া আসছে না দেখে অভ্যন্তরে ভয়ানক অনুভূতি খেলে যাচ্ছে। তুর্য কি ওকে জীবন থেকে সরিয়ে দেবে? শুনেছিল অহমিকা স্বার্থপরতার কথা, তাকে ঘৃণা করে। কিন্তু একটা সময় সেই মেয়েটাই বিয়ে করার জন্য পরিবারকে রাজি করিয়েছে। ভার্সিটি লাইফ থেকে শুরু করেছিল দুজনের প্রেম কথন। তাকে যদি মনে প্রাণে শুধু একটা কারণবশত ঘৃণা করতে পারে, তাহলে ওকে জীবন থেকে ছিটকে ফেলে দেওয়ার জন্য কতগুলো কারণ রয়েছে। তুর্য টুইট টেবিলে মোবাইলটা রেখে গম্ভীর কণ্ঠে বলল, কথা এখনও সমাপ্ত রয়ে গেল শ্রেয়সী। তোমার ফিরে আসার গল্পটা বলবে না? আমি এত দরদি মানুষ দেখতে পারি না। এতই যখন পরিবারের মর্ম বোঝো, স্বামীর গুরুত্ব বোঝো না। স্বামীর কাছ থেকে কিছু লুকাতে নেই, সেটা জানো না? যার সাথে প্রতি পদে পা রাখতে হবে, তোমার মৃত্যু অবধি একসঙ্গে নিঃশ্বাস ফেলতে হবে, তার কাছে নিজেকে খোলামেলা করে নিজের মনটাকে উন্মুক্ত করে মেলে ধরতে উচিত না? শ্রেয়া স্তব্ধ, কিংকর্তব্য বিমূঢ়, দৃষ্টি অবিচল। তুর্য কেমন করে জানলো? ওর মনের প্রশ্নটার উত্তর সরাসরি দিয়ে দিল তুর্য।
কণ্ঠে কঠোরতা এঁটে বলল, আমি সুস্থ হবার পর অহমিকাকে নিজের কাছে পাই, কিন্তু তখন সে আমার ঘৃণার তালিকায়। কিন্তু মা উঠে পড়ে লেগেছে ওকে বাড়ির বউ বানানোর জন্য। চট্টগ্রাম যাবার আগের দিন রহিমা খালা এসে আমাকে বিয়ের সত্যটা জানায়। ওনার কাছে মনে হতো ওনার জন্যই তুমি চলে গিয়েছ। ভীষণ অনুশোচনায় ভোগেন। আমি প্রথমে অবাক হয়ে বিবেচিত জেনে। আসলে আমার পরিবার আমার মানসিক অবস্থার সুযোগে একটা অচেনা মেয়ের সাথে বেঁধে দিল, এটা ঠিক মানতে পারছিলাম না। সেই সাথে তীব্র রাগ হচ্ছিল, কি করে নিজের স্বামীকে কেউ ছেড়ে যেতে পারে? পাগল হলেই ছেড়ে চলে যাবে? মানুষ ঠকালেও কেউ স্বামীর ভাগ ছেড়ে চলে যেতে পারে? তোমাকে ঠিক অহমিকার মতো মনে হচ্ছিল সেই মুহূর্তে। অজান্তেই অনেক বেশি ঘৃণা জন্মে নেয় তোমার জন্য। পরে যখন জানতে পারি তুমিই আমার বউ, তখনই তোমার বর্তমান আচরণে মনে হলো মুদ্রার এপিট ওপিট থেকে একটাবার ভালো করে খোঁজ নিয়ে দেখি। তোমার অতীত বর্তমান সম্পর্কে সবটাই জানলাম। আর প্রিয় আয়ুষের বিয়ের আগের দিন জানলাম তোমার ফিরে আসার গল্পটা। দারোয়ান কাকা বলতে চাইনি, তবে আমার কাছে লুকিয়ে চুরিয়ে পারবে না। তিনি সেটা খুব ভালো জানতেন। ফিরে এলে ঠিকই, কিন্তু লড়াই করে টিকতে পারলে না। আমি আগেও বলেছি, তুমি আমার ঘৃণার তালিকায় যোগ হতে পারোনি, আমার অর্ধাঙ্গিনী হতে পেরেছ। চোখ বোঝার শেষ নিঃশ্বাস ফেলার আগ পর্যন্ত তোমাকে ছাড়ছি না আমি। ভেবো না আবার ভালোবাসি। তুমি যেদিন গাধি থেকে ব্রিলিয়ান্ট হবে সেদিন তোমার কিছুই ভাবতে হবে না। দেখবে সবটুকু পানির মতন পরিষ্কার। আপনি আমাকে কিছু বলবেন না তো? প্রশ্নটা করে ভয়ার্থ দৃষ্টিতে তাকালো শ্রেয়া। তুর্য নিরুত্তর থেকে ওকে সম্পূর্ণ এড়িয়ে ওয়াশরুমে চলে গেল। মেসেজের টুংটাং শব্দে টি টেবিলের উপর অবহেলিত হয়ে পড়ে থাকা মোবাইলটার দিকে দৃষ্টি তাক করল শ্রেয়া। নিমেষের দেহে রন্ধে রন্ধে তরঙ্গ খেলে গেল। ওর প্রথমবার 3 বছর পূর্বের বধূবেশের রূপের একটি ছবি জলজল করছে তুর্যের লক স্ক্রিনে। দোপাট্টাটা লম্বা করে টানা, কয়েক গাছি চুল বেরিয়ে কপালে ছুঁয়ে গেছে, ঠোঁট রাঙানো লাল বর্ণে, চেহারা জুড়ে লাজুকতার আবরণ। কি মোহনীয় ছিল সেই সময়টা। মন জুড়ে ছিল জীবনসঙ্গীকে দেখার ভাবনা, হাজারো জন্ম নেওয়া অনুভূতি। কিন্তু এই ছবিটা পেল কোথায় মানুষটা? ওর যতটুকু মনে পড়ে, এ বাড়িতে আসার পর ছবিটি আয়ুষী তুলেছে। তাহলে কি আয়ুষীই দিয়েছে? হতে পারে, মেয়েটা একটু চঞ্চল ধরনের। তবে ছবিটার লকের স্ক্রিনের কেন রাখা? এখন প্রশ্ন করলে এক কথা থেকে আরেক কথা টানবে, তাই চুপ থাকায় শ্রেয় ঠেকল তার নিকট। তুর্যকে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে দেখে ঝটপট দৃষ্টি সরিয়ে অন্যত্র নিবদ্ধ করল। তবে আর চোখে বিঁধে তার হাতে একটা মগ, তাতে বোধহয় পানি ও অন্যান্য, হাতে একটা নরম তোয়ালে। তুর্য মগ ও তোয়ালে নিয়ে ওর সামনে বসে আদেশের সুরে বলে, মোবাইলটা সোফায় রাখো। কথা মতন রাখলো শ্রেয়া। ঠোঁট দুটো একটুখানি প্রসারিত করে প্রশ্ন করল, পানি কেন স্যার? সঙ্গে সঙ্গেই জবাব এলো, তোমার চেহারা দেখে ভয় পাচ্ছি আমি। কাজল মেখে শাকচুন্নি লাগছে পুরো। হার্ট অ্যাটাক হবার আগে নিজেকে বাঁচানোর জন্য পানি নিয়ে আসলাম মুছে দিতে। শ্রেয়া 2 অধর আলগা করে নিল। উঠে যেতে নিলে হাতে টান অনুভব করে। চেয়ে দেখে তুর্য চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। ভয়ে ভয়ে বসে পড়ল পুনরায়। সে তো আয়না দেখবার জন্য উঠতে চেয়েছিল। তুর্য তোয়ালে ভিজিয়ে মুছে দিল ওর সারা মুখশ্রী অতি যত্নে। শুধু স্বামীর হক পালন করে বলেই তো এত যত্ন। আর যদি ভালোবাসত? শ্রেয়া এই মুহূর্তে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল, যে করেই তুর্যের মনে নিজের জন্য ভালোবাসা জাগাবে। ভীতু হয়ে দূরে দূরে সরে থাকবে না। পাথরেও তো ফুল ফোটে। তুর্য তো মানুষ, ভালোবাসা হাসিল করেই দম নেবে ও। কিন্তু একটা কথা মনে পড়তেই বললেন না তো আমাকে কিছু বলবেন না স্যার প্লিজ? উনি কষ্ট পাবেন। মহান উদারতার নানি, আমি বলবো। বেশি কথা বলো না, চুপ থাকো, ধমকে উঠল তুর্য। মুখ মুছে দিয়ে ফিরে বলল, বাইরে যাও। শ্রেয়া তড়িঘড়ি করে বলে উঠল, কেন স্যার? নতুন বউ রুমে বেশিক্ষণ বসে থাকলে মানুষ কীভাবে জানো না? এই তুমি অনার্স 3য় বর্ষে পড়ো, মাথায় ঘিলু এত কম? তুর্য একটু ঝুঁকে এসে গাঢ় কণ্ঠে আড়ালো, মানুষ বলবে আমি তোমাকে বেশি বেশি আদর করছি, এতই আদর করছি যে রুম থেকে বের হতে পারছো না। সত্যিই কি তাই? শ্রেয়া চট করে সোফা ছেড়ে দেয়াল ঘেঁষে দাঁড়ালো। মুখে অন্যদিকে ঘুরিয়ে সাহস জুগিয়ে মিনমিন করে বলেই ফেলল, সত্যি হলে পারতো স্যার। তুর্য ভ্রু কুঁচকে বলল, কি বললে? কিছু না। উত্তর দেওয়া মাত্রই শ্রেয়ার কর্ণে এলো, দুর্বল চিত্তের মেয়েদের আদর নেওয়ার শক্তি থাকে, আগে হরলিক্স কমপ্লেন খেয়ে শক্তি জোগাও।